অ্যাড্রেস করার চেষ্টা করব। স্যার আসসালামু আলাইকুম, আমি শুরু করতে পারি? আপনাদের অনুমতি দিন স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইয়েস, শরীফ মোহাম্মদ। আচ্ছা স্যার, আমার একটা কনফিউশন এখনো দূর হয় নাই। সেটা হচ্ছে আমরা যখন অ্যাডজাস্টিং এন্ট্রি করি, অ্যাডজাস্টিং এন্ট্রি করার পরে বছর শেষে যে রিভার্সিং এন্ট্রিটা দিই, এই রিভার্সিং এন্ট্রির ইম্প্যাক্টটা আমি ঠিকঠাক বুঝতে পারিনি। এই একটা জিনিস। আর একটা জিনিস আছে স্যার, সেটা হচ্ছে ওই অ্যাডজাস্টিং এটা আমি অ্যাড্রেস করি। এটা একটা 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 করে এটা আমি অ্যাড্রেস করি। বছর শেষে আপনি অ্যাডজাস্টিং এন্ট্রি করলেন। অ্যাডজাস্টিং এন্ট্রি বলে আসলে কিছু নাই। যে এন্ট্রিটা টাইম ডিফারেন্স দেওয়া হয় নাই, সেই এন্ট্রিটা বছরের শেষে দিই। এটাই কি আমরা সমন্বয় বা অ্যাডজাস্টমেন্ট বলি। ফর এক্সাম্পল 31 ডিসেম্বরে অথবা 30 জুনে আমি অনেক কিছু জানি না, আমার নলেজে নাই, এক্সাক্ট ফিগারটা আমি পাই নাই, বাট আমাকে হিসাবটা ক্লোজ করতে হবে। তো হিসাবটা ক্লোজ করে আমি ট্রায়াল ব্যালেন্সটা দাঁড় করা ফেলছি। এখন যেগুলো বাদ পড়ছে অথবা ভুল পড়ছে অথবা সমন্বয় করতে হবে, মডিফাই করতে হবে, ওগুলিকে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি হিসেবে দিই। বাট এটা কিন্তু আসলে আগের এন্ট্রিগুলি আমরা অ্যাকাউন্টিং ইয়ারের পরে দিচ্ছি। So adjusting entries is just a time difference between before ending and after ending. এটা তো এগুলো অ্যাডজাস্টমেন্টের কথা। এবার আপনার কোশ্চেনটা কি রিভার্স করি, মানে কি আপনি কি বলতে স্যার, আমরা চাচ্ছেন? বছর শেষে যে রিভার্সিং এন্ট্রিটা দেই, এই বকেয়া রিভার্সিং তো করি না। রিভার্স মানে তো অপোজিট। জি স্যার, আমরা তো উল্টায় দেই লাস্টে এসে রিভার্সিং এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে। কি বছর শেষে হয় না বছরের শুরুতে হয়? মানে বছর এক বছরের শেষে আরেক বছরের শুরু হয়। বছরের 1 তারিখে হয়। কোন জায়গায় এন্ট্রি হয়? আমি ওটাই মিন করছি, কিন্তু আসলে স্লিপ অফ টাং। আপনি আমাকে একটু বুঝিয়ে বলেন রিভার্সিং বলতে আপনি কি এন্ট্রির কথা বলছেন? স্যার, বকেয়া যেগুলো ছিল, বকেয়ার আমরা জাস্ট উল্টা এন্ট্রিটা দিয়ে দেই পরবর্তী বছরের শুরুতে এসে। এবছরের লাস্টে যেটা আমরা অ্যাডজাস্ট করছি, সেটা আমরা পরবর্তী বছরের শেষে যে উল্টাই দিই জাস্ট। যে এন্ট্রি ছিলাম। একটা এক্সাম্পল শুনি। আমি কোশ্চেনটা ধরতে পারছি না, একটা এক্সাম্পল শুনি তাহলে বুঝতে পারবো। এক্সপেন্স এরিয়া। হ্যাঁ, ইয়েস প্লিজ। আচ্ছা, আমার মনে হয় উনি বলতে চাচ্ছেন, ওনাকে বলতে দেন। শরীফ, আপনি একটা এক্সাম্পল দেন। শরীফ মোহাম্মদ। এক্সপেন্স এরিয়ার এক্সপেন্স যেটা ছিল, মানে বকেয়ার ক্ষেত্রে আমরা দিয়ে দেই এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, এরিয়ার এক্সপেন্স ক্রেডিট। এখন এটা পরবর্তী বছরের শুরুতে যে জাস্ট উল্টাই দিলাম, তার ইম্প্যাক্টটা আসলে কি হইলো বা এটার ফলাফলটা কি আসলে আমি ঠিক বুঝতে পারি না এই জিনিসটা। এটাই স্যার। পরবর্তী বছরে আমরা তো এটা উল্টাই দিই না। আমরা প্রথমে দিলাম এক্সপেন্স ডেবিট অ্যাক্রুড ক্রেডিট, পরবর্তী বছরে যায় আমরা অ্যাক্রুড ডেবিট ক্যাশ ক্রেডিট করব। আমরা উল্টাবো কেন? আমরা উল্টাই না তো, আমরা লায়াবিলিটিটা পে করে দিই, আমরা তো উল্টাই না। শরীফ, শুনতে পাচ্ছেন? জি স্যার, সেই কনসেপ্টটা ঠিক আছে। তাহলে স্যার বই দেখে ঠিক আছে স্যার। হ্যাঁ, বই আমরা কোনোটাই উল্টাই না। ধরেন একটা অ্যাক্রুড হলো 100 টাকার বিদ্যুৎ বিল বকেয়া, তাহলে আমরা কি করব? ইউটিলিটি এক্সপেন্সেস ডেবিট, ইউটিলিটি পেয়েবল ক্রেডিট। তারপর যখন হিসাবটা ক্লোজ হয়ে যাবে তখন ইউটিলিটি পেয়েবলটা লায়াবিলিটি থাকলো, এই লায়াবিলিটিটা আমি ডেবিট করে ক্যাশ বা ব্যাংকে ক্রেডিট করব। আমি উল্টাবো না তো। ওকে, নেক্সট কোশ্চেন। স্যার, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। ইয়েস লিয়াকত, প্লিজ। স্যার, আমি আমাদের প্রতি মাসে হলো অ্যাকাউন্টস ক্লোজ হয়, আমি অক্টোবর মাসে ইচ্ছা করে একটা ট্রানজাকশন এন্ট্রি দেইনি, না পার্সেস এন্ট্রি আমি দেইনি। স্যার আমাকে বলতেছে যে পার্সেস, সে এটা কিভাবে বের করলো? অ্যাকাউন্টস পেয়েবল কম হচ্ছে, সে কিভাবে বের করছে? অ্যাকাউন্টস পেয়েবল কম, পার্সেস কম, ক্লোজিং স্টক সেজন্য কম হচ্ছে। এটা স্যার বের করার আসলে চেকিং পয়েন্টটা কি? মানে অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল, পার্সেস, ক্লোজিং স্টক, এটা আসলে চেক পয়েন্টটা কিভাবে? সে চট করে ধরে বললো যে অমুক জায়গায় তোমার এক্সাম্পল সে বলে ফেলছে যে পার্সেস কম দেখানো হয়েছে, পার্সেসের সমস্যা হয়েছে, যার কারণে ক্লোজিং স্টক মিলতেছে না, ক্লোজিং স্টক কম হচ্ছে বা ক্লোজিং স্টক বেশি হচ্ছে। এই যে চেকিং পয়েন্ট, এটা কিভাবে করে?
যেমন স্যার আপনার কাছ থেকে আমি ব্যালেন্স শিটে আমি জানি এ সমান এল প্লাস ই, এইটাই জানি, কিন্তু ইনকাম স্টেটমেন্টে সেদিকে আপনি একটা জিনিস দেখাইছেন, এটা আমি কখনোই জানি নাই, আপনার কাছ থেকে শিখছি। তো এইরকম কোনো ফর্মুলা আছে কিনা যে চেক করার বিষয়টা, এটাই জানার জন্য স্যার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়া যে আপনার স্পেসিফিক্যালি উনি কিভাবে বলছে এইটা বিদ্যাটা উনি ভালো বলতে পারবেন। এটা এটা আমি অ্যাড্রেস করতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে আমার ওপেনিং স্টক প্লাস পারচেজ ইকুয়াল টু, এটা আমরা ইকুয়েশনটা কি বলছিলাম স্পেসিফিক্যালি একজন বলেন তো। ওপেনিং স্টক প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং স্টক হ্যাঁ সমান 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 কস্ট অফ গুডস সোল্ড। ইয়েস ইয়েস। তাহলে উনি যদি লায়াবিলিটিটা চেক দিয়ে থাকে বা আমি অ্যাজিউম করি তাহলে লায়াবিলিটিটা কম হয়েছে, লায়াবিলিটি যদি কম হয়ে থাকে তাহলে আপনার কি সব পারচেজ কি ক্রেডিটে হয়, মানে বাকিতে হয়? স্যার 90% বাকিতে, গার্মেন্টস সেক্টর তো 90% বাকিতে, 10% ক্যাশে হয়। হ্যাঁ, তাহলে 10% ক্যাশে যদি হয়ে থাকে তাহলে ক্যাশ পার্টি ওনাকে ইনফর্ম করছে যে আমি পেমেন্টটা পাই নাই, এটা একটা হইতে পারে। আর যদি যদি বাকি হয় তাহলে রিসিভেবল যে পার্টি বা পেয়েবল যে পার্টি, হ্যাঁ তারা টাকা চাইছে, উনি টাকা দিতে পারে নাই, যে উনি বলতেছে কেন আপনার তো বিলই হয় নাই, তখন উনি ধরে বলছে যে আপনি পারচেস করেন নাই, পারচেসে এন্ট্রি দেওয়া হয় নাই। আমি একটু বলি, এটা শুধু আমার ক্ষেত্রে না, আমাদের প্রতি মাসে অ্যাকাউন্ট ক্লোজ করে তো স্যার সবসময় একটা একটা মানে ধরে বসে যে এখানে কম হচ্ছে কেন। আপনারা কি সিস্টেমে অ্যাকাউন্ট মেইনটেইন করেন? আমাদের তো সফটওয়্যারে করে, সেই সফটওয়্যার। তাহলে এটা সফটওয়্যারই আছে, তাহলে তাহলে এটা ওনার কোনো কারিশমা নাই, এটা সফটওয়্যারের মধ্যেই আছে। আচ্ছা আচ্ছা। নেক্সট স্যার আরেকটা কোশ্চেন করতে চাচ্ছিলাম স্যার। ইয়েস প্লিজ। স্যার আমরা নেট প্রফিট বিফোর ট্যাক্সটা পরে আমরা যে কারেন্ট ট্যাক্সটা ক্যালকুলেশন করি, এই ক্যালকুলেশনের ফর্মুলা মানে কারেন্ট ট্যাক্স এন্ড ডেফার্ড ট্যাক্স এর ক্যালকুলেশন ফর্মুলাটা যদি বলতেন। এটা সম্ভবত এই সেমিস্টারে আমার জন্য সবচেয়ে টাফ কোশ্চেন। এটা হচ্ছে IS-12। জি স্যার। ইনকাম ট্যাক্স IS-12 আমি কনসেপচুয়ালি আপনাকে ডেভেলপ করে দিই, অ্যাপ্লিকেশনটা আমি এই ক্লাসে শিখাইতে পারবো না, কনসেপচুয়ালি আপনাকে ডেভেলপ করে দিই। দুইটা কারণে আপনার ট্যাক্স এক্সপেন্স আর ইনকাম ট্যাক্স অথরিটির ট্যাক্স এক্সপেন্স মিলবে না। জি, পার্মানেন্ট, একটা হচ্ছে পার্মানেন্ট ডিফারেন্স আর একটা হচ্ছে টেম্পোরারি ডিফারেন্স। পার্মানেন্ট ডিফারেন্স যেটা, সেটা কোনো দিনই মিলবে না। উনি চিরজীবন যত টাকা ডেফিসিট থাকবে ওই আপনার অ্যাকাউন্টে তত টাকা ডেফিসিট থাকবে। এটা অনেকটা এরকম যে বাবা আর ছেলের বয়সের মতো, যে বছরের পর বয়সের পার্থক্যের মতো, যে বছর কেটে যাবে কিন্তু বাবা আর ছেলের সে বয়সের যে পার্থক্য এটা কোনোদিন 1 সেকেন্ডও কম বেশি হবে না। এটা 10 বছর পরেও যা হবে 10 বছর আগেও তা হবে। হ্যাঁ, তো যে পার্মানেন্ট ডিফারেন্সটা এরকম যে ট্যাক্স এক্সপেন্সে পার্মানেন্ট ডিফারেন্সটা কখনোই ডিরেক্ট হবে না। পার্মানেন্ট ডিফারেন্স কেন ঘটে আমি বলি। কিছু আইটেম আছে যেটা ইনকাম ট্যাক্স অথরিটি ইনকাম মনে করে, আর কিছু আইটেম আছে যেটা ইনকাম ট্যাক্স আমাদের অ্যাকাউন্টস কোনোদিন ইনকাম মনে করে না। একটা এক্সাম্পল দিই, যে সাবসিডি, গ্র্যান্ট, অ্যাসিস্ট্যান্স, এই যে টাকাগুলি আসলো এটা কিন্তু ইনকাম ট্যাক্স অথরিটি বলবে এটা ইনকাম, তখন তার ডেফিনেশনে আছে হোয়াট কামস ইন ইজ ইনকাম, যা আসে তাই আয়। তাহলে এটাকে সে ইনকাম হিসেবে ট্রিট করে আপনাকে ট্যাক্স ধরে দেবে। আর আপনি তো গ্র্যান্ট বা ডোনেশন, যেহেতু আপনি এটা বিনামূল্যে পাইছেন, কোনো পণ্য বা সেবা এক্সচেঞ্জ না করে এমনি পাইছেন, তাহলে এটা আপনি তো কোনোদিন করবেন না, হিসাবে ট্রিট করবেন না, ইনকাম হিসাবে ট্রিট করবেন না, তাই না? হ্যাঁ, তাহলে এই যে ডিফারেন্সটা তার সাথে আপনার থেকে যাবে। আর টেম্পোরারি যে ডিফারেন্স, এই টেম্পোরারি ডিফারেন্সটা হচ্ছে
ধরেন ডেপ্রিসিয়েশন রেটের মধ্যে আপনি দেখবেন যে থার্ড শিডিউল অনুসারে আপনাকে একটা রেট ধরে দেওয়া হয়েছে। কেউ কি আমাদের থার্ড শিডিউলটা দুই একটা আইটেম বলতে পারবেন? শিডিউলে 20% মিল্ক প্লান্ট এন্ড মেশিনারি মনে হয়। তো থার্ড শিডিউলটা তো মনে নাই স্যার, থার্ড শিডিউলের এটা না, মনে রাখতে হবে না, দুই একটা আইটেম জাস্ট বলেন। তো প্লান্ট এন্ড মেশিনারি মানে 20% স্যার। ক্লাসের আর কেউ? ফার্নিচার 25 but employee 15%. আচ্ছা, আপনি যেটা বলছেন সেটাই আমি ধরে নিই যে ইট ইজ ওয়েল অ্যান্ড গুড। তাহলে যদি 25% হয় তাহলে এটা তো 4 বছর। জি স্যার। আপনারা কি এটা জানেন যে 1% মানে 100 বছর, 50% মানে 2 বছর, 25% মানে 4 বছর, জি স্যার, এটা জানি। 20% মানে 5 বছর, জানেন তো? জি স্যার, জি স্যার, এটা জানি। তাহলে 5% মানে কত বছর? 5% মানে 20 বছর। এক্স্যাক্টলি। তাহলে এই যে পার্সেন্ট হিসাবে এটা বললেন, তাহলে ট্যাক্স অথরিটি যে এটা করে দিয়েছে যে তার পার্সেন্টেজটা অনেক বেশি হয় সাধারণত, আমি দেখছি 30%। 30% হচ্ছে মানে কি 3 বছরের ভিতরে অ্যাসেটটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি অ্যাসেটটা চলে দেখা যাচ্ছে 10 বছর 15 বছর। হ্যাঁ, তখন আপনি এটা এস্টিমেট করলেন যে না আমার 5% হলেই চলে। তাহলে এই যে 10% হচ্ছে সে 30% করলো, আপনি 5% করলেন, তাহলে কি হবে? ইনিশিয়ালি আপনার ট্যাক্স অথরিটি ওই 30% এক্সপেন্স বা ডেপ্রিসিয়েশন দেখানোর ফলে আপনার প্রফিটটা অনেক কমে আসবে। হ্যাঁ, আর আপনি 5% দেখানোর ফলে আপনার প্রফিটটা বেড়ে যাবে। তাহলে ইনিশিয়ালি আপনাকে কম ট্যাক্স দিতে হবে, কিন্তু যখন এটা আপনি 20 বছরে ডেপ্রিসিয়েট করবেন আর 3 বছর ডেপ্রিসিয়েট করবে, 3 বছরের পরে ঠাস করে কিন্তু আপনার প্রফিটটা বেড়ে যাবে, মানে ইনকাম ট্যাক্স অথরিটির প্রফিটটা বেড়ে যাবে। কারণ সে তো 3 বছরের অ্যাসেটটা পুরো ডেপ্রিসিয়েট করে ফেলছে, আর আপনি তো 5 করে 20 বছর করতেছেন। জি স্যার। ডিফারেন্স থাকে। জি স্যার। তাহলে এটা হচ্ছে টাইমিং ডিফারেন্স বা টেম্পোরারি ডিফারেন্স। এটা এক সময় যে মিট আপ হবে, যখন 100% এক সময় আপনিও কনজিউম করবেন, 100% উনি 3 বছরে কনজিউম করবে, 100% আপনি 20 বছরে কনজিউম করবেন। বাট টাইমিং ডিফারেন্স ইজ 17 ইয়ার্স। তাহলে এটা এক সময় মিটে যাবে। কিন্তু গ্র্যান্ট সাবসিডি এই যে যেগুলো আপনি ইনকাম হিসাবে ধরেন না, অথচ সে উনি ইনকাম হিসাবে ধরবে, এটা কিন্তু কখনোই মিটবে না। পার্মানেন্ট ডিফারেন্স থাকবে। পার্মানেন্ট ডিফারেন্স থাকবে। স্যার ঠিক আছে? একটু বলি স্যার, ওই Yes, যে please. আপনি সাবসিডিজ গ্রান্টস অথবা অন্য যে ইস্যুগুলো বললেন, জি, এগুলোর ব্যাপারে রেভিনিউ রিকগনিশনের কোনো ধরনের এগুলো কিভাবে, কারণ এখানে আমি বলতে তো কোম্পানিকে বোঝাচ্ছি, কোম্পানি তো তার অ্যাকাউন্টিং গাইডলাইন্স অনুযায়ী সে তার ফাইন্যান্সিয়ালস গুলো সে রেডি করবে, জি, এবং সেই অ্যাকাউন্টিং নাম্বার গুলো যদি ট্যাক্স কর্তৃপক্ষের কাছে অ্যাকসেপ্টেবল না হয়, তাহলে সেক্ষেত্রে সে যেমন একটু আগে আপনি ডেপ্রিসিয়েশনের কথা বললেন, জি, যে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং যে জাজমেন্টস বা এস্টিমেটস অ্যাপ্লাই করে ধরা হয়েছে, সেটি ট্যাক্স কর্তৃপক্ষের কাছে যথাযথ মনে হয়নি। সেক্ষেত্রে ট্যাক্স কর্তৃপক্ষ মনে করতে পারে যে না, এখানে ওভার ডেপ্রিসিয়েশন হয়েছে, তার মানে প্রফিট কম হইলে ট্যাক্স ও গভর্নমেন্ট কম পাচ্ছে, সেক্ষেত্রে ডেপ্রিসিয়েশন বাড়িয়ে দিতে পারে, দিয়ে ট্রু যে প্রফিট সেটা সে এখানে ইন্ট্রোডিউস করতে পারে। কিন্তু ইনকামের ক্ষেত্রে কোন ইনকামটাকে আমি ইনকাম মনে করব, কোন ইনকামটাকে আমি ইনকাম মনে করব না, সেক্ষেত্রে কি অ্যাকাউন্টিং এর যে স্ট্যান্ডার্ড আছে, রেভিনিউ রিকগনিশন বলি, হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে ট্যাক্স কর্তৃপক্ষের যে প্রমালগেশনস আছে, এগুলোর মধ্যে কোনো বেসিক ডিফারেন্সেস আছে কিনা? কারণ এখানে অ্যাকাউন্টস বলতে তো আমি কোম্পানির অ্যাকাউন্টস কে মিন করছি, এখানে আমার পার্সোনাল তো কোনো ইস্যু না আর কি। জি, জি, সেক্ষেত্রে জি, জি, আপনি ঠিকই বলেছেন। আমি আপনার কোশ্চেনটা হচ্ছে বেসিক কোনো ডিফারেন্স আছে কিনা, তাই তো? তো আমাকে আইএফআরএস ফলো করতে হবে। হ্যাঁ, আপনি যদি রিকগনিশন স্যার আমি আমার বলা, হ্যাঁ, আমি বলতেছি, শরীফ একটু পরে আপনাকে আমি সুযোগ দিচ্ছি। মনিরুজ্জামান সাহেব শোনেন আপনি, বেসিক ডিফারেন্সটা হচ্ছে যে ইনকাম ট্যাক্স অথরিটি যখন কোনো ইনকাম হয় তার ডেফিনেশনের ভিতরে আছে, সে যখন কেউ কোনো কিছু রিসিভ করবে, হোয়াট কামস ইন ইজ ইনকাম, এবং সেখানে এক্সক্লুসিভ কোনো ডেফিনেশন নাই, সেখানে ইনক্লুসিভ ডেফিনেশন আছে।
যে ইনকাম ইনক্লুডস সাচ এন্ড আদার্স। আচ্ছা আর ডেফিনেশনটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ইনকাম ইনক্লুডস দিস থিংস, বাট ইনকাম বলতে কি বোঝায় এরকম ডেফিনেশন ইনকাম ট্যাক্সে বলা নাই। এই জিনিসগুলো মিলে ইনকাম হয় এটাই বলা আছে। এবং ওখানে আরেকটা জিনিস আছে আদার্স, আপনাকে সব হেড গুলি বলবে স্যালারি, ইনকাম, ক্যাপিটাল গেইন, এগ্রিকালচার, তারপরে 7 নম্বরে বলবে আদার্স। জি তার মানে কি সবকিছু ঢোকাই দিবে, অর্থাৎ যেটা আপনার ক্যাশ ইনফ্লো হয়েছে সেটাই হচ্ছে ইনকাম, এটা হচ্ছে তার ল। আর আইএফআরএস বা আইএস গুলি তো ল না, এটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এটা আমরা অ্যাডপ্ট করছি। এক্সেপ্ট পাবলিক লিমিটেড কোম্পানি অথবা পাবলিক ইন্টারেস্ট এন্টিটি আইএস কিন্তু ওরা মানতে পারত না, কিন্তু ফেয়ার প্রেজেন্টেশনের জন্য আইএস ভালো। এই জন্য ইনকাম ট্যাক্স অথরিটি অ্যাসিস্ট্যান্স গ্র্যান্টস এটাকে ইনকাম হিসাবে ধরবে, কিন্তু আইএস বলতেছে না এটা ইনকাম না, ইনকাম হচ্ছে ওই জিনিস যা কষ্টের মাধ্যমে অর্জিত করা হয়, which is exchanged in service of in exchange of goods or services। ওটাকে আপনি ইনকাম হিসাবে ধরবেন, যেটা এমনি এমনি পাওয়া যায় সেটা ইনকাম না, সেটা গ্র্যান্টস, সেটা তো অবশ্যই পার্থক্য হবে, কারণ ট্যাক্স এইটাই কর্তৃপক্ষের হচ্ছে বক্তব্য। ফান্ডামেন্টাল ডিফারেন্স ট্যাক্স অথরিটির আর আমাদের আইএস এর। না আমি আবার ওই যে কোম্পানি পার্সপেক্টিভই কথা বলছি, ইন্ডিভিজুয়াল কি। জি জি জি, এই কোম্পানিও একই জিনিস, কোম্পানিও গ্র্যান্টস পেয়ে থাকে, সাধারণত কোম্পানি গ্র্যান্টস পায়। হ্যাঁ হ্যাঁ পাই তো, রাইট। আচ্ছা আচ্ছা, আমাকে আর কে কোশ্চেন করবেন? স্যার আমার একটা কোশ্চেন আছে, কোম্পানি ডিভিডেন্ড যখন ক্যালকুলেট করা হয়, লভ্যাংশ যেটা দেয়া হয় আর কি শেয়ার হোল্ডারদের, সেটা সেই ডিভিডেন্ড ক্যালকুলেশনের বেসটা আসলে কোনটা হবে? পেইড আপ ক্যাপিটাল, ইস্যুড ক্যাপিটাল, নাকি ইস্যুড শেয়ার সংখ্যা? আচ্ছা, ফুলি পেড আপ শেয়ার। ফুললি পেইড আপ শেয়ার ইয়েস। না, যে শেয়ারের স্যার ধরেন 50% পেইড আপ হয়েছে, সরি সে কি লভ্যাংশ? ফুললি কলড আপ শেয়ার, ফুললি কলড, যেটা আমি ফুললি কল করছি, যেমন একটা শেয়ারের যে অংশটা আমি ফুট করছি 100 টাকার ভিতরে 70 কল করছি এবং 70 পেমেন্ট হয়ে গেছে, তাহলে এটা তার ডিভিডেন্ডের ক্লেম সে ভ্যালিড। এই 70 এর উপরে কি স্যার ডিভিডেন্ড হবে? 70 টাকা আমি ধরলাম যে একটা শেয়ারের দাম 100 টাকা, 100 টাকা। না, ডিভিডেন্ড ডিক্লেয়ার হয় ফেস ভ্যালুর উপর। হ্যাঁ, ফেস ভ্যালুতে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এটাই আমি জানতে চাচ্ছিলাম যে আমার পেইড আপ যাই হোক না কেন, আমাকে ডিভিডেন্ড ক্যালকুলেট করতে হবে ফেস ভ্যালুর উপর। হ্যাঁ, ফেস ভ্যালুর উপর ডিভিডেন্ড। না পার্টলি পেইড ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ফুল কল হয়ে যাবে, আমাদের দেশে যেমন পার্টলি কল দেখা যাচ্ছে এটা ভাগ ভাগ করে নেয়, 5 সেকেন্ড থার্ড বা ফাইনাল এভাবে নিয়ে নেয়। তো এক্ষেত্রে যখন 10 টাকা আপনি দিয়ে দিলেন তখন দেখা যাচ্ছে যে ওইটাই পেইড আপ ক্যাপিটাল হয়ে গেল, এখানে পার্টলি আর থাকে না। সে কারণে ফেস ভ্যালুর উপরেই আপনি ডিভিডেন্ডটা পাবেন। এই আর যখন আপনি 10 টাকার মধ্যে 60 টাকা দিলেন, 3 টাকা কোম্পানি আপনার কাছে এখনো পাবে, ওই 60 টাকার উপরে তো আপনি ডিভিডেন্ড পাবেন না, আনলেস এন্ড আনটিল ইউ অ্যাকচুয়ালি পে দ্য ফুল অ্যামাউন্টস টু দ্য কোম্পানি। হ্যাঁ, শরীফ আহমদ জিহাদ বলেন, আপনি হাত তুলেছেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওই ব্যাপারটাই স্যার, রিভার্সিং অ্যাক্রুয়াল স্যার প্রিপেমেন্টস এর ব্যাপারে বলতেছিলাম স্যার। এটা বইতে 253 নম্বর পেজে আছে, আমাদের যে ম্যানুয়াল আছে, তো সেখানে যেটা বলছে যখন আমরা ট্রানজেকশন রিভার্স অ্যাক্রুয়ালে আমরা রিভার্স করি পরবর্তী বছরের শুরুতে, তখন সেটা ডেবিট করছে হচ্ছে অ্যাক্রুয়াল গুলো এবং ক্রেডিট করছে আপনার এক্সপেন্স গুলো। আবার যখন প্রিপেমেন্ট গুলো আমরা বছর শেষে রিভার্সিং দিচ্ছি, সেখানে এক্সপেন্সটারে ডেবিট করতেছে, আবার হচ্ছে প্রিপেমেন্টসটারে ক্রেডিট করতেছে। মানে এই রিভার্সটা কেন? প্রিপেমেন্টের জাস্ট যা প্রিপেমেন্টের জন্য বা অ্যাক্রুয়ালের জন্য যা আগের বছরে দিয়েছিলাম, তা পরবর্তী বছরের শুরুতে এসে জাস্ট উল্টা দিচ্ছে, এর ইম্প্যাক্টটা কি ফুল এন্ড ফাইনাল? উদাহরণ দেওয়া আছে কিন্তু স্যার আমি নিজে ক্লিয়ারিফাই হইতে পারি না। আচ্ছা, তাহলে তো আপনি একদম কনসেপচুয়াল থেকে আবার বইতে চলে গেলেন, তাহলে এখন আমাকেও বইতে যাইতে হবে। আমি একটু দেখে রাখি, তারপরে আমি আপনাকে রিটার্ন ব্যাক করতেছি। শিওর স্যার। প্রথম কোশ্চেন, নতুন বই না পুরান বই? নতুন বই স্যার, 253 নম্বর পেজ। নতুন বই।
আপনি এটা একটু পেজ নাম্বারটা আমাকে একটু দিয়ে দেখেন, আমি ব্রেকের ভিতরে দেখবো না, এখন ক্লাসটা আগাইনি। আর জি, এক্ষেত্রে স্যার, শরীফ একটু ভাই উনি যে কথাটা বলতে চাচ্ছে স্যার, আমি যদি একটু বুঝে থাকি হ্যাঁ যে please। আমাদের এই যে অ্যাডজাস্টমেন্ট দুই রকমের। বলেন। একটা হয় যে আমাদের ইনকাম অথবা আরেকটি হচ্ছে যে এক্সপেন্স ইনকাম কিছু হয়নি কিন্তু ক্যাশ রিসিভ করেছি অথবা দিয়েছি, সেক্ষেত্রে শুধু লায়াবিলিটি অথবা অ্যাসেটটা ক্রিয়েট হয়। এখন যে ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে ক্যাশ লেনদেন হয়নি কিন্তু আসলে ইনকাম আমরা রিকগনাইজ করছি, 2-1 মাসের হয়তো ইনকামও রিকগনাইজ করতে পারি, দায়ও রিকগনাইজ করতে পারি, মানে খরচ রিকগনাইজ করতে পারি, সেটি পরের বছরে গিয়ে এটি রিভার্স করে ওই কাজটা করতে হবে। যেমন এখন না হয়তো বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে রিভার্স করা হয়। যেমন আপনি যদি ডিসেম্বর মাসের যদি কোনো খরচ আপনি এখন দেখান, তখন কি হইল, ধরে আমরা এটাকে এন্ট্রি দিই, তখন জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে যখন এইটা অ্যাকচুয়ালি সেটেল করা হয়, তখন দেখা যাচ্ছে যে ওইটা রিভার্স করে ওই বছরের খরচটাকে সমন্বয় করা হয়, না হয় ওই বছরে গিয়ে খরচটা বেশি শো করা হয়ে যায়, এই কারণে রিভার্স করা হয়। উনি যদি কনভিন্স না হয় তাহলে সেটা অন্য কথা। আর সেকেন্ড হচ্ছে জি মনির ভাই, অভিনয় স্যার বলেছিলেন এটা আমাদেরকে যে এটা পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য রিভার্স এন্ট্রি দেওয়া হয়, মানে আমি জাস্ট আগের অবস্থায় ফিরে গেলাম। যেমন আপনি 6 মাসের এক মাস অ্যাকচুয়ালি অ্যাডজাস্টিং এন্ট্রিটা কেন দেই আমরা, শুধুমাত্র ক্লোজিং পারপাসে অ্যাডজাস্টিং এন্ট্রিটা দেওয়া হয় যে আমার হিসাব ক্লোজ করতে হবে, এই কারণে অ্যাডজাস্টিং এন্ট্রি দিচ্ছি। অ্যাডজাস্টিং এন্ট্রি স্যার তো বলে ফেলছে যে কোনো কারণে আমরা দিতে পারি না, কোনো কারণে বাদ থেকে হ্যাঁ হ্যাঁ, যেটা কাজটা সম্পন্ন হয় নাই, এখন আমার হিসাব ক্লোজ করতে হবে, সুতরাং এই এন্ট্রিটা আমরা দিব। কিন্তু ঠিক পরের দিনই গিয়ে এটা রিভার্স করা হয় যে আমি অ্যাকচুয়ালি তো আসলে এটা ঘটে নাই, এই কারণে আমি আবার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য রিভার্স এন্ট্রিটা দেওয়া। আচ্ছা, আপনি চ্যাট বক্সে পেজ নাম্বার সহ এটা দিয়ে রাখেন, আমি অফ টাইমে দেখবো না। আচ্ছা, একটু আগে শরীফ ভাই যে প্রি পেমেন্টের কথা বলো স্যার, প্রি পেমেন্ট আর অ্যাক্রুড প্রি পেমেন্ট তো ভিন্ন জিনিস। ইয়েস, প্রি পেমেন্টে তো কোনো আয় অথবা ব্যয় হয়নি, শুধু দায় হয়েছে, পেমেন্ট হচ্ছে সম্পদ তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। ক্লাসে অনেকেই আছেন 42। রশিদ আলম, কিছু জানান আছে? তামিমা নাসরিন। স্যার আমার একটু কথা জানার ছিল। হ্যাঁ প্লিজ। স্যার আমরা জানি যে ডেবিট পাশে আর ক্রেডিট পাশে দুই পাশেই যদি একটা অঙ্কে ভুল হয়, যে আমি টাকার পরিমাণটা ভুল লিখছি, তাহলে ওইটা আর আমরা অঙ্কের মধ্যে কোনো জায়গায় ধরতে পারি না, কারণ এই সময় তো হিসাব মিলে যায়, ডেবিট পাশের টাকা ক্রেডিট পাশের টাকা মিলে যায়। তো এটা কি সবসময় আমাদের জন্য ভুল হিসেবেই থাকবে না, কোনোভাবে এটা ঠিক হয়? আবার এটা ঠিক হয়। প্রথম কথা হচ্ছে যে ট্রায়াল ব্যালেন্স আপনার ঠিকই মিললো, কিন্তু আপনি তো এটা কম্পেনসেটিং এরর করেছেন। কম্পেনসেটিং এরর করেছেন, মনে করেন এক জায়গায় 53 লেখার কথা ছিল, 53 না লিখে আপনি 32 লিখছেন, অন্য জায়গায় আপনি সেম 35 লিখছেন, সেম আপনি ভুল করছেন। তাহলে যখন আপনি হিসাবটা সেটেল করতে যাবেন, যার হিসাবটা আপনি সেটেল করতে যাবেন সে তো যদি অনেস্ট হয় তাহলে সে বেশি নিবে না, আর সাধারণ মানুষ যদি হয় তাহলে সে কম তো সে কখনোই নিবে না, তখন তো ওই ভুলটা ধরা পড়বেই। স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। আমি অনেক লোক দেখেছি, বা ব্যাংকেও ইন্টিগ্রিটি টেস্টটা করা হয়, যে ভুল করে আপনি বেশি টাকা দিয়ে ফেলছেন, উনি কিন্তু টাকাটা নেয় নাই, হ্যাঁ উনি বলছে না বেশি চলে আসছে। আর কম যদি আপনি দিয়ে থাকেন তাহলে তো সে ডেফিনেটলি আপনার কাছ থেকে নিবে, এটা তো তার রাইট যে ভাই আমার 10 টাকা কম হয়েছে। তো একটা পর্যায়ে এসে একটা মিলবেই। আর এটা নট নেসেসারিলি এটা দুই পক্ষের মিলতে হবে, এক পক্ষের মিললেই হইলো। এক পক্ষ যদি ক্লেম করে আপনি দেখেন ভুল হয়েছে, তাহলে আপনি এখন শিওর হয়ে প্রস্তুত থাকেন যে অন্য জায়গায় এই ভুল কোথায় হয়েছে। জি স্যার বুঝতে পারছি, মানে ভুলটা ধরা পড়বেই যখন পড়ুক। জি স্যার, স্যার ধন্যবাদ। ওকে।
আর কেউ? স্যার শরীফ সাহেব সম্ভবত পেজটা এখানে আপলোড করে দিয়েছে আপনার জন্য। হ্যাঁ, আই লুক ইনটু ইট। বইটা দিয়ে আমি দেখবো। ক্লাসে আপনাদের পরীক্ষা কি 8 তারিখ থেকে শুরু হবে? অনেকে তো পরীক্ষা দিচ্ছেন না। হ্যাঁ এরকমই তো স্যার, 8 তারিখে শুরু হওয়ার কথা। আমরা তো ওকে, ওকে। খায়রুল আলম, ওকে। সাজ্জাদুল করিম, আসসালামু আলাইকুম স্যার। রাসেল, হ্যাঁ। জি স্যার, শুনতে পাচ্ছেন? সুমন আলী, জি স্যার। হ্যাঁ সুমন আলী, প্লিজ স্যার আমার একটা ওয়ান কোশ্চেন ছিল। কোশ্চেন ফর মি। জি স্যার। স্যার আমরা যে কোম্পানিতে ডেপ্রিসিয়েশন করি, তো স্যার ডেপ্রিসিয়েশনের জন্য যে টাকাটা কেটে রাখি, এই টাকাটা কি স্যার আমাদের ক্যাশ ইন হ্যান্ডে যোগ হয়? মানে এটা কি স্যার বছর শেষে আমাদের কোম্পানিতে চলতি সম্পদ হিসেবে থাকে? ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে স্যার ইফেক্ট কি স্যার? বুঝতে পারি নাই। স্যার আমরা যে ডেপ্রিসিয়েশন করি বুঝতে স্যার, পারি নাই। আবার বলেন তো, একটু আস্তে আস্তে বলেন। নেটে সমস্যা। স্যার আমরা যে নন কারেন্ট অ্যাসেটের উপরে ডেপ্রিসিয়েশন করি স্যার, এই ডেপ্রিসিয়েশন কি স্যার হচ্ছে বছর শেষে চলতি সম্পদ হিসেবে থেকে যায় আমাদের হাতে? ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট Depreciation হিসেবে is থাকে? no. Depreciation is consumed asset. No. Depreciation is a consumed asset. হ্যাঁ, এটা তো আপনার এক্সপেন্স কে বাড়াবে। Yes. হ্যাঁ, এইটা আর আপনার একটা ফান্ড ক্রিয়েট হয় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হিসাবে। অ্যাসেট থেকে বাদ না দিয়ে ওই ফান্ডটা আমরা ক্রিয়েট করে থাকি। জি স্যার, এই ফান্ডটা কি স্যার আমাদের মানে হাতে থাকে নাকি স্যার এটা জাস্ট এমনিতেই একটা ফান্ড ক্রিয়েট হয়? না, এই ফান্ডটা তো আমাদের নন ক্যাশ আইটেম। এগুলো এটা নন ক্যাশ আইটেম, এটা তো আমার লাইবিলিটি সাইডে থেকে যাচ্ছে। হ্যাঁ, আমরা যখন অ্যাসেটটা রিপ্লেস করব বা কনজিউমড হয়ে যাবে, তখন 100 টাকার অ্যাসেট 100 টাকার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা রিভার্স এন্ট্রি দিয়ে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাসেট এটাই বাদ দিয়ে দিব when the asset is fully consumed. এটি জানতে চাচ্ছে যে ওই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যে ফান্ড, হ্যাঁ, এইটা মূলত ওই যে প্রফিটেরই একটা অংশ। চলতি বছরের প্রফিট থেকে ডেপ্রিসিয়েশন বাবদ একটা টাকা রাখা হয়। অর্থাৎ ডেপ্রিসিয়েশন টাকাটা আমরা সরাসরি পিএল টু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনও বলতে পারি। ঠিক আছে, তো ওইটা বছর পর একুমুলেটেড হতে হতে ওই স্যার যেটা বললো যে অ্যাসেটের প্রায় সমপর্যায়ে পৌঁছে যায়। তাই কোম্পানি তো ওই টাকাটা আইডেল রাখে না, ও ফান্ডও তো কোম্পানি বিভিন্ন কাজে ব্যবহার করে। হ্যাঁ, এটা একটা ফান্ড ক্রিয়েট হয়ে থাকে, এটা নন ক্যাশ আইটেম। ওইটা ওই প্রফিটের অংশটা আনডিস্ট্রিবিউটেড আকারে ওখানে থেকে যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি একটা কোশ্চেন করব সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডেপ্রিসিয়েশন রিলেটেড একটা কোশ্চেন করতে চাই। হ্যাঁ, আপনি কোশ্চেন করবেন, আমি তো কোশ্চেন নিচ্ছি। এবার অনেকগুলি কোশ্চেন আমি নিয়েছি, আপনারটাও নেব। এবার আপনারা আমার একটা কোশ্চেন নেন। আচ্ছা, আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে 4টা জিনিস: ডেফার্ড রেভিনিউ, আর ডেফার্ড দিয়ে করবো কোশ্চেনটা? না, ডেফার্ড দিয়ে করি না, আরো ইজি ভাবে করি। সেটা হচ্ছে অ্যাক্রুড আর প্রিপেইড, এই দুইটা অপোজিট আইটেম, তাই না? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন অ্যাডভার্টাইজমেন্ট
যদি অনেক বছরের জন্য হয় তাহলে সেটা আমি ডিফার্ড এক্সপেন্স হিসেবে দেখাই, অ্যাসেট হিসেবে। জি স্যার। যে একটা অ্যাডভার্টাইজমেন্ট আমার 10 বছর চলবে, জি স্যার। তাহলে আমি পুরো এক্সপেন্সটা ডেবিট না করে আমরা ডিফার্ড এক্সপেন্স হিসেবে আমাদের অ্যাসেট হিসেবে থাকে, জি স্যার। তাই না? জি স্যার। এরকম 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 আমি তো অ্যাডভার্টাইজমেন্টটা বলে দিলাম, এরকম ডিফার্ড এক্সপেন্সের 2-3টা উদাহরণ আর ডিফার্ড রেভিনিউর 2-3টা উদাহরণ আপনারা সবাই যার যার খাতায় লেখেন। জি স্যার। 5 মিনিটস টাইম। কয়েকটা লিখতে হবে ভ্যালিড, যেগুলো বাস্তবের সাথে মিল আছে। লেখা যাবে? জি স্যার। প্লিজ 5 মিনিটস।
স্টেপলার আছে স্টেপলার দেখতে আসি না এই প্রবাস দা কি আছেন? আছি মহির ভাই। পরীক্ষা সবগুলো দিবেন নাকি? হ্যাঁ অ্যাটেন্ড করতে চাচ্ছি, দেখা যাক আসলে প্রিপারেশন ছাড়া অ্যাটেন্ড করবো। রোজ সেলফ টেস্ট করবো, আমার টার্গেটই তো এটা, নিজেকে একটু টেস্ট করা, আগে দেখি কেমন মনে আছে, অনেক আগের পড়ালেখা কিরকম মনে আছে। এই আর কি, এখন তো মনে থাকে না কিছু, যা বুঝে বুঝে দেওয়া যায় আর কি। পড়ার তো আসলে সময় হয় না, সময় পাই না। পড়তে চাইলে পড়ে পরীক্ষা দিলে সবগুলা দেওয়া যাবে না, 2-3টা ম্যাক্সিমাম দেওয়া যাবে আর কি। আচ্ছা আচ্ছা, এটা মাস্টে টার্গেট করবো। একটু এটা টেস্ট সেলফ টেস্ট করতেছি, একটু সেলফ টেস্ট করে নেই, দেন টার্গেট নিয়ে পড়বো। ওই কাস্টমস একটা স্যার কি নোটস দিচ্ছে? কাস্টমস সেক্টর আমি কিছুই পাইনি। কাস্টমস একটু কি পড়াইছে স্যারে? লাস্টের ক্লাসে আমি ছিলাম না, এই জন্য জিজ্ঞেস করলাম। এই কি জানি স্যারের, আসলে ওই স্যারের ক্লাস বুঝি না কিভাবে কি পড়ায়। ইন্টারেস্ট পায় না, মূল কথা হলো আনন্দ পায় না। ওই ক্লাসে আসলে কোনো কেউই ইন্টারেস্ট পাচ্ছে না। রেকর্ডিং ক্লাস থাক না এটা মানে ওপেন, সবারই এরকম মতামত, সবাই বলছে এমন। আসলে আমাদের এই টিচারটা অন্য কেউ হইলে ভালো হইতো, যেমন রঞ্জন স্যারের ক্লাস যাই বলেন, আর মনোযোগ দিয়ে শুনলে খুব একটা পড়ার দরকার হয় না। রঞ্জন স্যার তো ক্লাস একেবারে সবাইকে সম্পৃক্ত করতে পারে। শুধু ট্যাক্সটা দিতে চাচ্ছিলাম, কিন্তু ভ্যাটের জন্য দিতে পারবো না, কারণ কাস্টম কাস্টিং বিশাল বিশাল এরিয়া, কিছুই মানে কঠিনও লাগে, বুঝিও না এগুলা। এগুলা নিয়ে তো প্র্যাকটিক্যাল কাজও নাই আমাদের। স্যার মনে হয় আসছে ক্লাসে, মনে হয়। হ্যাঁ ঠিক আছে, স্যার আসছেন না? স্যার শেষ হয়ে গেছে। আমি আজকে মনির ভাই, জি আমি আপনাকে আজকে ওই একটা অঙ্ক বলতে একটা সেলফ টেস্ট আর কি, এমসিকিউ, এই কোশ্চেন এবং সমাধান দুইটাই হোয়াটসঅ্যাপে দিয়েছি। কিসের, অ্যাকাউন্টিং না? অ্যাকাউন্টিং। আপনি তো এটা নিয়ে আমাকে কিছু বললেন না। আমি দেখি ভাই, হোয়াটসঅ্যাপ দেখেন নাই? না। এই কত নাম্বার পেজে বলেন তো? এটা নিয়ে এই যে পরে স্যারকে আর কি এটা আমি কোশ্চেন করলাম, আমার লাগছিল যে ডিভিডেন্ড ক্যালকুলেশন নিয়ে, যে কিভাবে এটা কার উপরে ডিভিডেন্ড ক্যালকুলেট করতেছে। ডিভিডেন্ড ক্যালকুলেশন ওই অঙ্কে কি আছে সেটা তো আমি জানি না, তবে ডিভিডেন্ড হচ্ছে ওই যে পেইড আপ ক্যাপিটাল, নাম আপনি কি পরিমাণ শেয়ার হোল্ড করতেছেন তার উপরে ওই ফেস ভ্যালু কোম্পানির, মানে শেয়ার যে পরিমাণ শেয়ার হোল্ড করতেছে ডিভিডেন্ডটা তার উপরেই ক্যালকুলেট করছে। কিন্তু আমরা তো এমনি আগে অঙ্ক করে আসছি যে পেইড আপ ক্যাপিটালের এত % ডিভিডেন্ড দিতে হবে। মানে আপনার ধরেন আপনার কাছে 100 টাকা শেয়ার বিক্রি করলাম, কিন্তু আপনি টাকা দিলেন 50 টাকা, তাহলে আপনাকে আমি লভ্যাংশ 100 টাকার উপরে দিব না 50 টাকার উপরে দিব? 50 টাকার উপরেই তো দেওয়া উচিত, কারণ আপনি 50 টাকা ইনভেস্ট করছেন। জি ফেস ভ্যালু না, এইভাবে অঙ্ক করে আসছি, কিন্তু না, আমি দেখলাম যে এখানে বলে দিছে যে ডিভিডেন্ড ক্যালকুলেশন বেসটা হবে ইস্যুড ক্যাপিটাল।
একদম একটা লাইন বলাই আছে ওখানে যে ডিভিডেন্ড ক্যালকুলেশন বেসড হবে ইস্যু ক্যাপিটাল। আচ্ছা, ইস্যুড ক্যাপিটাল আমাদের এই বইতে যেহেতু বলছে, এরা যে ক্যাপিটাল ইস্যু করে, আমাদের তো পার্থক্য থাকে না পেইড এবং ইস্যুডের মধ্যে। এই জন্য আসলে কি এই জন্য বলছে, জি জি জি, আপনি যদি ইস্যু যেমন এখানে ইস্যুড আর পেইড ক্যাপিটালের মধ্যে কোনো ডিফারেন্স নাই। আপনি ধরেন 10 টাকায় ইস্যু করলেন, 10 টাকায় পেইড। দেখেন স্পষ্ট অ্যান্সার এর লাইনটা লিখছে, অ্যান্সার দিয়ে তো এমসিকিউ বি নাম্বার অ্যান্সার কারেক্ট বলে দিছে এখানে দ্য ডিভিডেন্ড পেইড ইজ বেসড অন দা নাম্বার অফ ইকুইটি শেয়ার ইন ইস্যু। তার মানে আমি যে পরিমাণ শেয়ার ইস্যু করছি তার উপরেই ডিভিডেন্ড হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনাকে যতগুলো ইস্যু করছে, কিন্তু এখানে কিন্তু পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 45%। অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পর দেখা যায় 5,000 জন অ্যাপ্লাই করেন, কিন্তু আপনি আপনি পাইলেন মনে করেন 300, আর আপনি তো অ্যাপ্লিকেশনের সময় ফুল টাকা দিয়ে দিয়েছেন, 5,000 গুণ 10 50,000 টাকা আপনি দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি তো 50,000 পাননি, আপনি পেয়েছেন মনে করেন 2,000। তো 2,000 বাকি টাকা আপনার ফেরত দিল, আর ওই টাকাটা আপনাকে শেয়ার দিল, ওই টাকার উপরে পরবর্তীতে আপনাকে ডিভিডেন্ড দিবে। এই এখানে ওই আচ্ছা, এক্সাম্পল গুলি আপনারা একটু দেখতে পাচ্ছিলেন? স্যার আমি এক্সাম্পল তো আমরা প্রতিনিয়ত স্যার এগুলো ফেস করি স্যার। যেমন আমি বলবো স্যার, ইয়েস প্লিজ। এই যে আমি বাসা ভাড়া দিই মাসের শুরুতে, কিন্তু বাসা ভাড়া দিই শুরুতে, কিন্তু সারা মাস যাবত আমি বাসায় থাকি। যদি আমি শেষে দিতাম তাহলে ডেফার্ট হইতো না, কিন্তু আগে টাকাটা দিই আর মাস শেষে খরচটা দেখাই। হ্যাঁ, যে কারণে আমার এই যে প্রিপেইড, মানে আগে প্রিপেইড রেন্ট হচ্ছে আমার কাছ থেকে ক্যাশ মাসের 1 তারিখে চলে যাচ্ছে, আর আমি ওই টাকার বিনিময়ে আমি সারা মাস যাবত থাকতেছি। এইটাই যদি আমার বাড়িওয়ালার ক্ষেত্রে চিন্তা করি, তাহলে তার ক্ষেত্রে ডেফার্ড রেভিনিউ হয়ে যাচ্ছে, ভাইস ভার্সা। হ্যাঁ, তেমনি ভাবে আপনার প্রিপেড ইন্স্যুরেন্স হতে পারে, সাবস্ক্রিপশন হতে পারে, বা আপনি ইউটিলিটিস হতে পারে, হোয়াট এভার। ইউ পে আর্লি বাট ইউ এনজয় বেনিফিট লেটার। সেটা হচ্ছে আপনার অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে মেম্বারশিপ ফি হইতে পারে, অনেক সময় মেম্বারশিপ ফিটা একসাথে আমরা বছরের শুরুতে দিয়ে দিচ্ছি 12 মাসের একসাথে। এটা আমার ক্ষেত্রে ডেফার্ড এক্সপেন্স হলে আরেকজনের ক্ষেত্রে ডেফার্ড রেভিনিউ হয়ে যাচ্ছে। এই তো নিজেরা সম্পত্তি হয় স্যার, বাড়ি ভাড়া হয়, শিক্ষানবিশ সেলামি, বেতন হয়, মজুরি। বাড়ি ভাড়া বিশেষ করে বাড়ি ভাড়া হয়, বাড়ি ভাড়া ভালো এক্সাম্পল। বাড়ি ভাড়াটা আমরা সবাই অ্যাডভান্স দিই। দোকান ভাড়াটা নেওয়ার জন্য এরকম করতে হয়। এরকম জানতে চাচ্ছিলেন নাকি অন্য কিছু স্যার? হ্যাঁ ঠিক আছে, আপনাদের কনসেপচুয়ালি ইউ আর রাইট। নাও আমি এখন যেটা জানতে চাচ্ছি, যে বাড়ি ভাড়া নিয়ে আপনার প্রশ্নটা আমার মাথায় আসলো, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অর্ডিনারি অ্যানুইটি এন্ড অ্যানুইটি ডিউ? এখন তো ফাইন্যান্সের মধ্যে চলে গেলেন স্যার আপনি। ইয়েস, দরকার আছে যে আপনি বাড়ি ভাড়া দিয়েই আমাকে ফাইন্যান্সে টাইনে নিয়ে আসতেন, নাহলে আমি যাইতাম না। এখন আমি আপনি বললেন না ওনাদের কনসেপ্ট গুলি একটু ইয়ে আছে তো, এখন পরিপূর্ণ নাই তো, ওনারা 2-1 জন বলুক, তারপর আমি আপনাকে সুযোগ দিচ্ছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অর্ডিনারি অ্যানুইটি এন্ড অ্যানুইটি ডিউ? কেউ আমাদের মাস্টার সাহেব ছাড়া আর কেউ নাই? সবাই ছাত্র, এগুলি জানতে হবে তো। এগুলো জানতে হবে তো। জি আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অর্ডিনারি অ্যানুইটি এন্ড অ্যানুইটি ডিউ? স্যার অ্যানুইটিটা তো দেওয়া হয় এন্ড অফ দ্য ইয়ার, আর অ্যানুইটি ডিউ দেওয়া হয় অ্যাডভান্স। এটা কি স্যার, আপনি কি এই জন্য স্যার এটা বলছেন? at the beginning and at the end? হ্যাঁ, অ্যানুইটি ডিউ যেটা, এটা এট দ্য বিগিনিং দেওয়া হয়। অ্যানুইটি শব্দের মানে কি? প্রভাসদা একটু উল্টো বললাম কি? এটা কি আমার তো মনে হয় স্যার এটা অ্যানুইটি ডিউ, সেটা হচ্ছে আপনার অ্যানুইটি ডিউ মানে অ্যানুইটি ডিউটা এট দ্য বিগিনিং পরিশোধ করা হয়। না, অ্যানুইটি ডিউটা বিগিনিং এ যেটা দেওয়া হয় সেটা ডিউ, আর যেটা শেষে দেওয়া হয় সেটা অর্ডিনারি অ্যানুইটি। এটাই আমি বলতেছি। তাহলে চিরজীবন আমাদের বাড়ি ভাড়া অ্যানুইটি ডিউ হয়, অ্যানুইটি ডিউ হয়, আর চিরজীবন আমাদের ইলেকট্রিক বিল বা ইউটিলিটি বিল গুলি অর্ডিনারি অ্যানুইটি হয়ে থাকে।
এক্ষেত্রে বাড়িওয়ালারা আগায় আছে, হ্যাঁ, মাসের প্রথমে ভাড়াটা নিয়ে নেয়। আর যারা এমপ্লয়ি বা স্যালারি পায় তারা সবসময় মাস শেষে পায়, নাকি? আর আমি একটা জিনিস আমার স্যালারিতে আমি খেয়াল করেছি স্যার, হ্যাঁ বলেন। স্যালারিতে ওই যে পিএফ এ আমার যে ইন্টারেস্টটা দেয়, ইন্টারেস্টটা দেখা যাচ্ছে প্রতি মাসের শেষে গিয়ে আমার যখন পিএফ স্টেটমেন্টটা এট দ্য এন্ড অফ ইয়ার আমাকে দেওয়া হয়, তখন আমি দেখি জানুয়ারি টু মানে মে এইটা প্রতি মাসেরটা অন্য মাসের শেষে গিয়ে আমি আমার ক্রেডিট করতেছে, কিন্তু জুন মাসেরটা ওরা ধরে রাখে। জুন মাসেরটা ওরা আমার জুলাই মাসের পরবর্তী বছরের সাথে যে যোগ করবে, যোগ করে তারপরে যে তার উপরে আমাকে রাউন্ড দ্য ইয়ার, তার মানে আমাকে এক মাসের ইন্টারেস্টের উপরে আমি ইন্টারেস্ট পাই না। হ্যাঁ, এক মাসের ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট পাই না। এটা আমি এনইডি টেবিলে ফেলে দেখলাম, এটা যদি আমার সারা জীবনে হ্যাপেন করে তাহলে এটা একটা বিরাট অ্যামাউন্ট আমি লুজার হচ্ছি স্যার। ভালো একটা টাকা লস। হ্যাঁ, এটা অন্যান্য গভর্নমেন্ট সার্ভিস যারা করে তারা তাদের এটা পরীক্ষা করে দেখছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। এরকম কিন্তু একটা সমস্যা হয়, কারণ একটা এনবিআর এর সার্কুলার আছে যে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট দেওয়া যাবে না কারেন্ট ইয়ারে, সেই কারণে ওই সমস্যাটা তৈরি হচ্ছে আর কি। ঠিক আছে, গুড। এবার আমি আরো কিছু কোশ্চেন নিব। ওই যে ভদ্র মহিলা, ওনার নামটা হচ্ছে শামিমা। শামিমা, প্লিজ ম্যাডাম গো অ্যাহেড। স্যার, আমি জাস্ট একটু জানতে চাচ্ছি, আমরা যদি কোনো নন কারেন্ট অ্যাসেট কিনি আর কি, ওটার সাথে ব্যাট যদি থাকে ভ্যাট, তাহলে ওটা কি অ্যাড করে ওটার প্রাইসিংটা ক্যালকুলেট করব, নাকি হচ্ছে মানে ওটাকে কাউন্টে নিব না? অরিজিনাল সাহেব বলেন। আর উনি যে অ্যাসেট রিকগনাইজ করবে কিভাবে ওটাও জানতে চাচ্ছে স্যার, অ্যাসেটের রিকগনিশন। না, ওনার কোশ্চেনটা আপনি বলছেন। উনি বলতে চাচ্ছে যে একটা অ্যাসেট ক্রয় যখন করে তখন অ্যাসেটের উপরে যে ভ্যাটটা দেয়, ধরেন আমি একটা ফার্নিচারই কিনলাম রিগাল থেকে, রিগাল আমার কাছ থেকে এআইটি বা ভ্যাট এরা কেটে নিল, তাহলে এখন আমার কাছ থেকে পেমেন্ট নিল 1000 টাকা, ভ্যাট বাবদ কিছু টাকা নিল, এআইটি বাবদ কিছু টাকা নিল। উনি বলতে চাচ্ছে ওই ভ্যাট এবং এআইটি ওই অর্থাৎ উনি যখন অ্যাকাউন্ট পোস্টিং দেবে, যখন সম্পদকে ডেবিট করবে, সেই ডেবিটের মধ্যে ওই ট্যাক্স ব্যাটের টাকা আসবে কিনা? বলেন আসবে কিনা। হ্যাঁ, পুরাটাই আসবে, কারণ সংজ্ঞায় বলা আছে যে অ্যাকুইজিশনের জন্য আমার যাবতীয় যত খরচ হবে সব খরচই ওই অ্যাসেটের ভ্যালুর সাথে আমি অ্যাড করব। ইভেন এখানে পরিবহন খরচ হইলে সেটাও অ্যাড হবে। ওনাকে আগে বলতে দেন। হ্যাঁ, তাহলে প্রবীর চন্দ্র যুক্তি দিয়েছে যে আমার যাবতীয় কস্ট যেটা অ্যাসেটের সাথে রিলেভেন্ট এটাকে আমাকে ক্যাপিটালাইজ করতে হবে। আচ্ছা, আরেকজনে বলছে আসবে না, ওনার ব্যাখ্যাটা রাইট, প্লিজ গো অ্যাহেড। স্যার, ল্যান্ডেড কস্ট অনুসারে টোটাল অ্যাসেটটা শুধুমাত্র এআইটি এবং ভ্যাট এই দুটো আসবে না। কারণ হলো এই ভ্যাটের আমি রিবেট নিব আর এআইটিরও আমি সুযোগ নিব, বছর শেষে যখন রিটার্নটা সাবমিট করবো তখন আমি সুযোগ নিব। এই জন্য স্যার এই দুটো আসবে না, বাকি সব কস্ট গুলো আসবে। আমার মনে হয় লিয়াকত আলী ইজ ভেরি কারেক্ট। প্রবেশ চন্দ্র, আপনি শুনেন, যদি এইটা কস্টটা আমরা ক্যাপিটালাইজ করব, যত নন কারেন্ট অ্যাসেটের যত এখানে লিয়াকত ভাই লজিকটা আমি শুনলাম স্যার, আর প্রবাল ভাই লজিকটা শুনলাম। এখন উনি যদি ওই অ্যাসেটটা ট্রেড করার জন্য কিনে থাকে সেক্ষেত্রে একরকম, আর উনি যদি এটি ব্যবহার করার জন্য হয়ে থাকে তাহলে ওই ট্যাক্স ব্যাট সে উদ্ধার করবে কিভাবে স্যার? তাহলে তো মনির ভাই আমি একটা কথা বলি, না না, তা আমি ওনার ওই লিয়াকত ভাই লজিকটা খন্ডাতে গিয়ে কথাটা বললাম। এখন আমি বলি ওনারা যে বলেছেন যে উনি হচ্ছে নন কারেন্ট অ্যাসেট কিনেছেন, এখন নন কারেন্ট অ্যাসেট যে ভ্যাট দিয়েছেন, তাহলে উনি এটা রিবেট তো পাবে না। হ্যাঁ, এখন কিন্তু কথা হচ্ছে কি যে যত আমি এআইটি এবং ভ্যাট দিই, এটা আমি দিন শেষে সবাই এটা রিবেট নেয়।
রিবেট নেয় অন্য আইটেমের সাথে অ্যাডজাস্ট করে নেয়, যে অন্য জায়গায় আরেকটা জিনিস সেল করেছে ওখানে সে ভ্যাট দিবে না। এখন যখন সে রিবেটটা নিবে বা ট্যাক্স এক্সপেন্সের সাথে এআইটি টা অ্যাডজাস্ট করবে, তখন এআইটি বা ভ্যাট ফিক্সড অ্যাসেটে আসবে না। আর যদি এভাবে নিয়ম থাকে যে সে যদি রিবেট দিতে না পারে, এটা অ্যাসেটের একটা পার্ট। আমি এটা বলতে চাচ্ছি স্যার, এক্সপেন্স আউট। এই কারণে আমি প্রবাদার সাথে একমত। ফিক্সড অ্যাসেট কিনলে কি রিবেট নেওয়া যায়? আমি কোনো ফিক্সড অ্যাসেট কিনবো, সেক্ষেত্রে কি আমি রিবেট নিতে পারবো? সেটা আমি তো বলতেছি গাড়ি কিনলে কি হবে স্যার? গাড়ি আমি বলতেছি রিবেটটা উনি ফিক্সড অ্যাসেটের এগেইনস্টে নেয় না। উনি করে কি, যে উনি একটা মাল বিক্রি করবে, যখন মাল বিক্রি করবে তখন তার এগেইনস্টে একটা ভ্যাট ডিউ হয়, তখন উনি যত কিছু পারচেজ করে ওই টাকাটা না দিয়ে এই ডিউর সাথে অ্যাডজাস্ট করতে চায়, এবং ম্যাক্সিমাম অথরিটিতে আমি দেখছি যে সেটা পায়। যেহেতু সে পায়, রিবেটটা সে নেয়, তাহলে তো তার ফিক্সড অ্যাসেটের অংশটা ওখানে থাকলো না, কারণ সে টাকা দিছে আর টাকা ফেরত নিয়ে গেছে। এটা তো স্যার ইনভেন্টরি হয়ে গেল। তাহলে যে ইনভেন্টরি আমি পারচেজ করছি, পারচেজ করার সময় আমার আবার সেলস করার সময় আউটপুট ট্যাক্স পাচ্ছি, সো দুইটা নেটওয়ার্ক করে আমি আমার ট্যাক্স কে পে বলতে নন কারেন্ট অ্যাসেটের যে নন কারেন্ট অ্যাসেটের যে ভ্যাট, এটা যদি আপনি রিবেট না নেন বা রিবেট না পান, সেক্ষেত্রে আপনি ক্যাপিটালাইজ করবেন, কিন্তু আমরা সবাই এটা রিবেট নিয়ে নিই। এইটাই কথা স্যার, যে আমার দেখা যাচ্ছে যে শুরুর দিকে আমি যখন ডেভেলপমেন্ট স্টেজে আসি তখন তো বিক্রয়ের প্রশ্ন নাই, খরচ সংগঠিত হতেই থাকছে। আমার সব ট্যাক্সের ভ্যাটের চালান গুলো সব দিয়ে পরে আমরা রিবেট নিয়ে নিই। তখন তো কয়েক বছর পার হয়ে যাচ্ছে, তখন সেইটা পরবর্তী বছরগুলোতে সমন্বয়যোগ্য হবে, অনেক বছর পর্যন্ত সমন্বয়যোগ্য হয়। উনি বলে যে মাল বেচা হয় নাই। স্যার এটা মনে হয় একদম প্রিসাইসলি বলা আছে 277 নম্বর পেজে। আপনি যদি একটু সময় দিতেন আমি একটু পড়তাম লাইকটা। আপনার বক্তব্য বলেন না শুনি। এই যে এখানে লাস্টের লাইনটা স্বামী আপু যেখান থেকে কোশ্চেন করছে একদম সেই লাইনই সেটা, উইথ দ্য এক্সেপশন অফ কার্স ওয়্যার দ্য ভ্যাট ইজ নট ইউজুয়ালি রিকভারেবল, দ্য অ্যামাউন্ট ক্যাপিটালাইজড উইল এক্সক্লুড ভ্যাট। একদম 277 নম্বর পেজে কস্ট অফ সেই কথাটাই বলতেছি এতক্ষণ, যে আপনার যদি সমন্বয় না হয় তাহলে সে ক্যাপিটালাইজ করবে না, আর যদি সমন্বয় যদি হয়ে যায় ক্যাপিটালাইজ করবে না, আর সমন্বয় যদি না হয়ে যায় তাহলে ইট ইজ এক্সপেন্স আউট, সো ক্যাপিটালাইজ করতে হবে, নাহলে তার মানে এই জায়গাটা প্রিজাম্পশন আছে যে আমরা সকল ধরনের ব্যাটারি আমরা পরে অ্যাডজাস্ট করে নিব। সাধারণত আমরা করি, কেউ সরকারের ঘরে টাকা দিয়ে সেটা আদায় করবে না, এরকম বোকা লোক নাই, সে নিবেই। আচ্ছা ঠিক আছে স্যার, এই প্রিজাম্পশনটার জন্য ক্লিয়ারিফিকেশন আসছে, ধন্যবাদ স্যার। নেক্সট, খুব সুন্দর সেশন হচ্ছে, আমি খুব রিচ কোশ্চেন পাচ্ছি আপনাদের কাছ থেকে, অন্যান্য ক্লাস থেকে আমি এত রিচ কোশ্চেন পাই না। ভেরি গুড। আর কেউ? পারভিন আছেন? নাই। তৌসিফ আহমেদ? তৌসিফ আহমেদ স্যার আসছে স্যার। তৌসিফ আহমেদ, I want a good question from you, for your colleague, not for me. স্যার এই মুহূর্তে স্যার কোনো স্যার কোশ্চেন নাই স্যার। তার মানে আপনি তো পড়াশোনা একেবারেই করেন না। স্যার আমার একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। না স্যার করি স্যার। যে পড়াশোনা করে তার কোশ্চেন থাকবে না, এরকম হইতে পারে না। আমরা যখন কোন স্টুডেন্টকে জিজ্ঞেস করি বুঝছো, বলে হ্যাঁ সব বুঝছি, তার মানে সে কিছুই বোঝে নাই। স্যার অ্যাডভান্স ট্যাক্স আর ট্যাক্স পেয়েবল রিটেন আর্নিং অ্যাকাউন্টস করার সময় এদের কি কোনো ইমপ্যাক্ট পড়ে? কোশ্চেনটা বুঝি নাই। আমরা যখন রিটেন আর্নিংস এর লেজার করব, মানে ডিএল অ্যাকাউন্ট করব, তখন অ্যাডভান্স ট্যাক্স কি এখানে ট্রিটমেন্ট হবে? মানে কখনো এরকম হয় কিনা যে আমি অ্যাডভান্স ট্যাক্স দিলাম, এটা রিটেন আর্নিংস থেকে মাইনাস হবে, এরকম হয় কিনা? রিটেন আর্নিংস এর সাথে তো অ্যাডভান্স ট্যাক্সের কোনো সম্পর্ক নাই।
সম্ভব না। এটা জাস্ট আমি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে কি আমি মাইনাস করে দিব? না, রিটেইনড আর্নিংস হচ্ছে গিয়ে ওই পরিমাণে আর্নিংস যেটা আপনি এখনো কাকে দিবেন সেটা ঠিক করতে পারেন নাই। অ্যাডভান্স ট্যাক্স তো অ্যাডভান্স ট্যাক্স ডেবিট টু ক্যাশ, এখানে তো আয়ের যুক্ত হয়নি এখনো। অ্যাডভান্স ট্যাক্স ডেবিট টু ক্যাশ, আমি যখন নেট ইনকাম বের করব, নেট ইনকাম থেকে কি অ্যাডভান্স ট্যাক্স আমি মাইনাস করে দেব? হ্যাঁ, পরবর্তী যখন ট্যাক্সটা আপনি দিবেন তখন ট্যাক্স এক্সপেন্স ডেবিট টু ওই অ্যাডভান্স ট্যাক্সটাকে ক্রেডিট করে দিবেন। রিটেইনড আর্নিংস এর সাথে অ্যাডভান্স ট্যাক্সের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আসবে না, আমি এটাই জানি স্যার। ঠিক আছে স্যার, একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। ইয়েস প্লিজ, আমি তো কোশ্চেন নেওয়ার জন্যই। স্যার, প্র্যাকটিক্যাল সাসপেক্টে বলতেছি, সেটা হলো আমি দুইটা ফরেন থেকে দুইটা পুতুল নিয়ে আসছি। পুতুল আনার পর দুইটা কারেন্ট অ্যাসেটে আমি ফার্নিচার এন্ড ফিক্সার রেকর্ড করছি। কারেন্ট অ্যাসেট হলো না তো স্যার, নন কারেন্ট অ্যাসেট বলছি স্যার। ইয়েস, ফার্নিচার এন্ড ফিক্সারে রেকর্ড করছি ম্যান কুইন। এখন স্যার ম্যানেজমেন্ট আমাকে বলতেছে দুইটা আমি রেকর্ড করছি, দুইটা আসছে, একটা সে সেল করে দিছে, একটা আছে। এখন আমি তো অডিটে ধরা খেয়ে যাবো। এখন একটা তো আমাকে সেল করছি আমি, তা আমি কিভাবে বাঁচতে পারি ট্যাক্স এবং ভ্যাটের প্যাচ থেকে, যে আমি একটা তো সেল করছি, সেক্ষেত্রে আমি কিভাবে একটা অ্যাসেটের টাকাটা কমাবো? ইম্পোর্ট করে আনছেন? ইম্পোর্ট করে আনছি। এআইটি ভ্যাট দিয়ে আনছেন? এআইটি ভ্যাট দিয়ে আনছি। তাহলে আপনি এটাকে নন কারেন্ট অ্যাসেটে না নিয়ে এটাকে আপনি ইনভেন্টরিতে ইনক্লুড করেন। আপনার ব্যবসাটা কিসের? গার্মেন্টস। আর আইটেমটা কি বললেন? ম্যান কুইন পুতুল গুলো স্যার, ওই যে ডল গুলো যে আছে না সাদা রাখে। আপনার মেমোরেন্ডামটা পড়ে দেখেন তো, আপনার যে অবজেক্ট ক্লজ আছে ক্লজ 3 তে অনেকগুলো ও আছে, ওইটার ভিতরে যে কোনো একটা অবজেক্ট দিয়ে এটা কভার করা যায় কিনা? স্যার এটাকে সে ড্যামেজ হিসেবে দেখাতে পারে স্যার। না না না, একটু দাঁড়ান। না না, এবছরই কিনছি, আর এবছরই এলে আমার ফিনান্সিয়াল অ্যাকাউন্টসে তো ওটা শো হয়েছে। আমার কথা শুনেন, মেমোরেন্ডামের যতগুলি ক্লজ আছে তার ভিতরে 3 নম্বর ক্লজ হচ্ছে অবজেক্টিভ ক্লজ। জি স্যার। সেই অবজেক্টিভ ক্লজে আপনি দেখবেন সবগুলি কোম্পানি একদম এরোপ্লেনের ব্যবসা থেকে শুরু করে পেঁয়াজের ব্যবসা পর্যন্ত লিখে থাকে। এখন কোনো ব্যবসা নাই সে করতে পারে না। তাহলে এই যে পুতুল দুইটা আসছে, কোনো না কোনো ক্লজে আপনি দেখেন পুতুল দুইটাকে সেট করতে পারেন কিনা। যদি সেট করতে পারেন তাহলে আপনি এটা নন কারেন্ট অ্যাসেট না নিয়ে ট্রেডিং গুডস অর্থাৎ ইনভেন্টরি হিসেবে দেখান, কেনা বেচা করেন, তাহলে আপনার এই প্রবলেমটা থাকবে না। স্যার উনি তো এন্ট্রি দিয়ে ফেলেছে স্যার, উনি তো স্টক রেজিস্টার মেইনটেইন করে ফেলেছে অলরেডি আমার জন্য। এন্ট্রি তো রিভার্স করা যাবে, এই বছরই তো ক্লোজ হয়নি তো হিসাব। হ্যাঁ হ্যাঁ, ক্লোজ হয়নি। আচ্ছা, যদি সেটা হয় স্যার তাহলে একটা অ্যাসেট লস অথবা ড্যামেজ দেখানো যাবে না? ড্যামেজ তো হয় নাই, সে ওটাকে তো নিয়ে গেছে আরেকজনে, তো প্রতিষ্ঠানেও নেই স্যার। না ড্যামেজ তো হয় না, উনি তো বলছে বিক্রি করছে তো। বিক্রি করছে, কিন্তু এখন দেখা যায় আইনসঙ্গত ভাবে যদি এটা ওই আপনি যেটা বলছেন ঠিকই আছে যে প্রফিট এন্ড লসের উপরে প্রভাব তৈরি না করবে আর কি। আমি বলছি যে যদি সমস্যায় পড়ে প্রফিট এন্ড লসের উপরে প্রভাব দিয়েও করতে পারবে। দাম কেমন এই ম্যানকিনগুলির? দুইটা প্রায় $1800। তাহলে $900 $1800 হচ্ছে মানে তো 20 লাখ টাকার মতো। হ্যাঁ স্যার, ওগুলো ইটি দেওয়া ওই চার্জটা সহকারে তো সেটা বলছি, একদম সব চার্জ সহ বললাম। না ঠিক আছে, এটা ট্রেডিং হিসেবে রাখেন, এটা নন কারেন্ট অ্যাসেটে ঢোকানোর দরকার নেই। আর যদি স্যার এটি আর ভ্যাট যদি না দিয়ে আসতাম তাহলে কি এটা ইম্পোর্টে তো আপনার না দিয়ে আসার কোনো সুযোগ নেই। তাহলে তো লাগেজ করে আনতে হতো তাহলে। ইম্পোর্টের তো আপনার মাল যখন ছাড়াইতে গেছেন তখন তো কাস্টমার না দিয়েছে, আপনাকে ছাড়বে না। জি স্যার, আরেকটা হলো যে ওই যে আমার যে টাকাটা রিসিভ হয়েছে ওটা কি হিসাবে ট্রিটমেন্ট করবো? ওই যে পাইছি তো সেল তাহলে তো স্যার আমার টিডিএস এর ঝামেলা চলে আসলো। আমি তো এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি, আমার তো লোকাল কোনো সেলটার অধিকার নাই। এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি আপনার লোকাল সেল করার অধিকার নাই। এই তো ঝামেলাটা বাড়াইছেন। এই জন্যই তো আমি বললাম যে আপনার অবজেক্ট ক্লজে আছে কিনা কোন অধিকার একটু দেখেন। স্যার গার্মেন্টস এর যে ওই অবজেক্টিভ ক্লোজটা আছে, অবজেক্ট ক্লোজ, ওরা অত ব্যবসার চিন্তা করে করেও না, তারা বিক্রির জন্যই করে স্যার। আমি তো এই জন্য বললাম অবজেক্ট ক্লোজে দেখেন যে এটা ইয়া করা যায় কিনা। আর অবজেক্ট ক্লোজ যদি না থাকে, যদি না করে, তাহলে তো আপনাকে কিছু টাকা দিতেই হবে।
এটাই স্যার, টিডিএস ভিডিএস এর ঝামেলায় পড়বোই, যেটা দেখতেছি টিডিএস ভিডিএস এর ঝামেলায় পড়বোই। কিন্তু খুব বেশি ঝামেলা তো হবে না, তার কারণ আপনি কি কিনছেন কত ডলারে? $1800 বললেন কিনছেন, বেচছেন কত? ওটা হলো যে আর একটা ওই মালিকই ওইটার সাথে সংযুক্ত, তো লামসাম অ্যামাউন্টে আর কি সে দিয়ে দিছে, যেটা বাজারে আর কি দাম বেশি, কিন্তু ওনার অর্ধেক হিসাবে দিছে, $900 ওনাকে দিয়ে দিছে। আর ঘরের জিনিস হিসেবে নিয়ে গেছে এরকম। তাহলে তো আপনি এক কাজ করেন না, তাহলে তো নন কারেন্ট হিসেবে দেখাইছে, তাহলে এটা তো লস হয়। আমরা লসে সেল করি না, আমরা তো ওইটাও করতে পারি। লসে সেল করা যায়, হ্যাঁ, সেক্ষেত্রে টিডিএস ভিডিএস আসে না। হ্যাঁ, তাহলে লসে সেল করা দেখেন। আপনার প্রতিষ্ঠান কি এক মালিকানা নাকি না কোম্পানি? কোম্পানি পিএলসি? হ্যাঁ, টিটির মাধ্যমে আনছি। আমি বলছি পিএলসি না না, প্রাইভেট লিমিটেড। প্রাইভেট লিমিটেড আপনাদের স্কোপ আছে, তো আপনারা অ্যাকাউন্টিং আপনাদের মতো করে একটু করে নিতে পারবেন। একটু করে করতে গেলে তো টিডিএস ভিডিএস এর ঝামেলায় পড়ে যাচ্ছি। আমরা টিডিএস ভিডিএস এর ঝামেলা ছাড়া চাচ্ছিলাম। প্রাইভেট লিমিটেড নিয়ে আপনি আপনার দুই মালিকের এক মালিককে একটা নিয়ে গেছে, এখন আপনি তাকে ওটা আপনার ক্যাপিটাল থেকে ওটা উইথড্র করাই দিবেন, অসুবিধা কি? ওই নন কারেন্ট এসেট হিসেবে থাকুক, আপনি 2 বছরের ডেপ্রিসিয়েশন চার্জ করে ভ্যানিশ করে দেন। স্যার যেটা বলছে সঠিক কথা, আমি বলছি একসাথে চুরি হয়ে গেছে, জিডি করে আসেন। স্যার আমি অন্যভাবে ট্রিটমেন্ট করছি, অন্যভাবে ট্রিটমেন্ট করছি, ধরতে পারে না, অডিট হয়ে গেছে, ধরতে পারে না, অন্যভাবে ট্রিটমেন্ট করেছি। সেটা জিডি করে আসলে স্যার হয়ে যাচ্ছে, পিএলএ দিয়ে দেবে স্যার 1 বছর। অন্যভাবে ট্রিটমেন্ট করে আপনি $1800 জিডি করবেন, ওই পুলিশ অত বোকা না। পুলিশ জিডি করলে স্যার, পুলিশ তো জিডি নিচ্ছে স্যার, অত ভাগযোগ করেই খাচ্ছে স্যার। সেটাই। হ্যাঁ, কর্পোরেট তো ভাগযোগের ব্যবসা চলে স্যার। ওকে, নেক্সট কোশ্চেন। জুয়েল রানা, শুনতে পাচ্ছেন? এখানে আমাদের একজন পার্টিসিপেন্ট সোহেল মেহেদি, উনি মনে হয় 2-1 বার কিছু বলতে চেয়েছিল স্যার। সোহেল মেহেদি সোহেল মেহেদিকে তো পাচ্ছি না। সোহেল মেহেদি, স্যার আছে স্যার। সোহেল মেহেদি, আপনি কিনা মনে হয় কিছু বলতে চাইছিলেন? জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম কি যে আসলে আগের ওই বিষয়টা আমি বুঝতে পারি না, এই যে ফিক্সড অ্যাসেটস এর ব্যাড এইটির সিস্টেমটা একটা কোম্পানি যদি, তাহলে আমি একটু রিপিট করি। হ্যাঁ, একদম টু দা পয়েন্ট একটু স্যার বলি স্যার, মানে আমার কনসেপ্ট অস্ট্রেলিয়া থেকে স্যার, জি আপনাকে বলেছি আমার কলিগ, জি এই যে অস্ট্রেলিয়া থেকে আসলো বাংলাদেশে পিএইচডি করে স্যার। একটা কোম্পানি যদি স্যার ফার্নিচারের বিজনেস করে, জি ফার্ম হাউসে যদি রড বা অন্য কোনো বিজনেসের সাথে এঙ্গেজ হয় কোনো কারণে, সেটা তো তার আর হচ্ছে রেগুলার বিজনেস ইনকাম হবে, আদার ইনকামের মতো। সেরকম হচ্ছে যে কারের যে এক্সাম্পলটা ওখানে দেওয়া আছে, সেটা আসলে অ্যাকচুয়াল বিজনেসের মানে রেগুলার বিজনেসের সাথে ওই জিনিসটা যায় কিনা ফিক্সড অ্যাসেটস এর বেলায়, যে ব্যাটে এটি যোগ হবে না, বা মানে সিস্টেমটা কি, ব্যাট সম্পর্কে হয়তো আমাদের একটু গ্যাপ আছে, এই জন্য বুঝতে পারতেছি না। আচ্ছা, তাহলে আমি প্রিসাইজলি বলি। হয় কি যে আপনি যখন পণ্য বিক্রি করবেন তখন আপনাকে ভ্যাট দিতে হবে, আর আপনি যখন পণ্য কিনবেন তখন আপনি ভ্যাট দিয়ে আসবেন। জি স্যার, এটা হচ্ছে অপারেটিং বিজনেস, অপারেটিং বাট নট ফিক্সড রিলেটেড টু ফিক্সড অ্যাসেটস। না, আমি বলি আগে শুনেন আপনি। তাহলে আমরা যদি কিনি তখন যে বিক্রি করে সে ভ্যাটটা আদায় করবে, ওটা তার ইনকামও না, এক্সপেন্সও না, ওটা সে সরকারের কাছে জমা দিয়ে দিবে। তাহলে ভ্যাটটা হচ্ছে গিয়ে শুধু হাত বদল হয়ে সরকারের কাছে যায়। জি স্যার। তাহলে আমি যখন বিক্রি করব 100 টাকা, তখন সে 15 টাকা সরকার আমার কাছে চাইবে। যখন 15 টাকা সরকার কাছে চাইবে, তখন আমি বলার চেষ্টা করবো যে আমি যখন এটা কিনছি 50 টাকা দিয়ে, তখন আমি 7.5 টাকা ওই ব্যাটারি ট্যাক্স দিয়ে আসছি।
50 জি, টাকার স্যার। উপরে 57.50 টাকা সে আমার কাছ থেকে রাখছে। জি স্যার। তাহলে আমি যখন বিক্রি করবো, আপনি যখন আমার কাছে 15 টাকা চাচ্ছেন, তাহলে আমি যে দিয়ে আসলাম 7.5 টাকা, ওই 7.5 টাকা রাখা বাদ বাকি 7.5 টাকা আমার কাছ থেকে নেন। এটাই না, হচ্ছে এটাই হচ্ছে কিন্তু ভ্যালু। জি স্যার, কিন্তু আমি তো আলটিমেট ইউজার, শুনেন এটাই আমি তো হচ্ছে ফিক্সড অ্যাসেটের আলটিমেট ইউজার, কাজে আমার তো রিকভারির সুযোগ নাই। আমি বলতেছি, শুনেন না, তাহলে ভ্যাট আমার ইনকামও না, ভ্যাট আমার এক্সপেন্সও না। ভ্যাট শুধু কনজাম্পশন যে করবে, আলটিমেটলি ফাইনাল কনজিউম যে সে করবে, পুরো টাকাটা আসলে তারপরে এসে পড়বে। এছাড়া এর মাঝখানে যতবার হাত বদল হইলো, ততবার এইটা কারো ইনকামও না, কারো এক্সপেন্সও না। জি তাহলে স্যার। যখন আমি বিক্রি করতে যাই, যখন পুরো টাকাটা আমার কাছ থেকে সরকার চায়, তখন আমি চেষ্টা করি আমি ইনপুট স্টেজে কি 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 ভ্যাট দিয়ে আসছি। তখন আমি আমার লাইবিলিটি কমানোর জন্য যত ধরনের পারচেস করছি মূসক 1.6 এ, সব ধরনের পারচেসে রিবেট নেওয়ার জন্য আমি ওই বিলগুলি দিই এবং নেট অ্যামাউন্টটা আমি পে করি শুধু আমার লাইবিলিটি কমানোর জন্য। জি স্যার। আমার বক্তব্য হচ্ছে যে যখন আমি ফিক্সড অ্যাসেটের ভিতরে একটা ভ্যাট দিয়ে আসছি, এটা যখন আমি অন্য ট্রানজেকশনে দিয়ে রিবেটটা নিয়ে নিই, তখন ওইটা আর আমার এক্সপেন্স থাকে না। যেটা আমার এক্সপেন্সই নাই সেটা আমি ক্যাপিটালাইজ কেন করব? বাট ইউ আর কারেক্ট যে ওই ফিক্সড অ্যাসেটের আলটিমেট কনজিউমার আমি ভ্যাটটা দিব। যেহেতু কনজিউমার ভ্যাটটা দেয় আর আমার অন্যান্য ট্রেডিং এ ভ্যাট আছে, ভ্যাট আমার দিতে হয়, তাহলে ওইটাও আমি দিতে চাই না। তখন আমি ওইটা আমার অন্যান্য ট্রেডিং এর সাথে অ্যাডজাস্ট করে নেট অ্যামাউন্টটা ভ্যাট দিই। যেহেতু নেট অ্যামাউন্ট আমি ভ্যাট দিই, ওই ভ্যাটের অ্যাকাউন্টটা আর ওখানে নাই, এই জন্য আমি নন কারেন্ট অ্যাসেটের সাথে যেহেতু নাই, তাহলে আর ক্যাপিটালাইজ কাকে করব? না, এখন প্রশ্ন হলো যে তাহলে এটা আইনের একটা বিরাট লোপহোল স্যার। এটা হলো যে ফিক্সড অ্যাসেটস এর ফাইনাল কনজিউমার তো আমি, তো কাজে হচ্ছে যে আমি এইটা সম্পূর্ণ বেয়ার করব। তাহলে ওই যে যখন আমি রিবেটটা নিই, শুনেন, যখন আমি রিবেটটা নেই তখন যদি ভ্যাট অথরিটি আমার রিবেটটা না দেয় যে না এটা তো আপনার ফিক্সড অ্যাসেটের, এটা তো হচ্ছে ট্রেডিং এর না, রিবেট পাবেন না, হ্যাঁ, তখন আমার এটা ক্যাপিটালাইজ হয়ে যাবে। জি স্যার, আপনি যেটা বলছেন যে ট্রেডিং, অর্থাৎ আমরা ফার্নিচার, আমার বিজনেসটা হলো ফার্নিচার রিলেটেড যত প্রকার ব্যাট আসবে সেটা অ্যাডজাস্টমেন্ট হবে রিসিপ এবং পেমেন্টের মধ্যে। জি, কিন্তু আমি তো হচ্ছে যে একটা লোহার খাঁচা কিনলাম আমার বিজনেসের জন্য, বা একটা টেবিল কিনলাম, তার উপরে যে ব্যাট, সেটার ইউজার তো আমি, ফাইনাল ইউজার, সেইটা তো অ্যাডজাস্টমেন্টে যাওয়ার কথা না। তাহলে তো এটা বিরাট বড় একটা লোপহোলস আছে। জি, আমি যদি অ্যাডজাস্ট করতে না পারি আমি ক্যাপিটালাইজ করব। এটা অ্যাডজাস্ট করার সুযোগ থাকা উচিত না তো স্যার। আর আমাদের প্রশ্নটা হচ্ছে আইনের স্পিরিটটা নিয়ে স্যার, যে এটা কি লিগ্যালি এনফোর্সিবল কিনা। যে এনফোর্সেবল যদি এনফোর্সিবল হয় তাহলে তো আর সমস্যা নাই। যে আমি ফিক্সড অ্যাসেটের ভ্যাট আমি রেভিনিউ খাতের যে ভ্যাটের সাথে অ্যাডজাস্ট করতে পারবো, হ্যাঁ সেটি তাইলে তো সমস্যা নেই। কিন্তু মাঝামাঝি যদি ধরেন আমি সুবিধা নেওয়ার জন্য করি, তাহলে সেটা তো আবার অ্যাকাউন্টিং এর ভাষা হবে না। কিন্তু সেটা তো ভ্যাটের যে আইন বা কনসেপ্ট, সেটার সাথে তো এটা কন্ট্রাডিক্টরি, অফকোর্স 100% কন্ট্রাডিক্টরি। অফকোর্স এই জন্য আমি বলতে চাই যে রিবেট যদি নেন তাহলে ক্যাপিটালাইজ করবেন না, আর রিবেট যদি না নেন তাহলে ক্যাপিটালাইজ করেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আইনগতভাবে যদি অসুবিধা না হয় তাহলে তো রিবেট নেবে সবাই স্যার। সবাই রিবেট নেয়, যে যা পারে সব থেকে রিবেট নেয়। যেমন আপনি গাড়ি চালান, ওই গাড়ি যখন চালান তখন ওই যে দেখুন 1500 সিসির একটা গাড়িতে 25,000 টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেওয়া লাগে। জি, আপনার ইনকাম থাকুক আর না থাকুক, যেহেতু গাড়ি চালান অতএব আপনি ইনকাম করছেন, ধরে না হয় তাহলে না, আপনি ইনকাম করেন বা না করেন, যদি গাড়ি একটা থাকে তাহলে বছর শেষে আপনার 25,000 টাকা দেওয়াই লাগবে, কোনো মাপ নাই। সিসির উপরে তাহলে এটা কি আইনের ব্যাপার না? আর একবার যদি আপনি 25,000 টাকা ট্যাক্স দেন, পরের বছর যদি আপনি 20,000 টাকা ট্যাক্স দেন বা কোনো কারণে 22,000 টাকা ট্যাক্স দেন, আপনার ওই ফাইল অডিটে পড়বেই। অডিটের মেন ক্রাইটেরিয়া কি, যে কি ইনকাম কে কম দেখাইছে আর কার ইনকাম কনস্ট্যান্টলি বাড়ে নাই, কমছে, ধরো ওইটাই তো চেক দিবে। আর আপনার যত ইনকাম বাড়ছে হয়তো 100 টাকা, আপনি দেখাচ্ছেন 5 টাকা, কিন্তু বাড়ছে তো, তাহলে ওইটা আপনার অডিটে পড়ার সম্ভাবনা কম। আমরা তো অন্তত আছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। সিরাজি শুনতে পাচ্ছেন? মহারাজ
রিয়াজুর রহমান, জাহিদ, ইশতিয়াক, রিজওয়ানা, মিজানুর, সুজন, মাহমুদুল হাসান। জি স্যার, শুনছি স্যার, শুনছি। Mohammed Hassan, yes, a question from you. Mohammed Hassan, জি স্যার। a question from you. আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কোশ্চেন করেন। হাজার হাজার কোশ্চেনের সমুদ্র, একটা খুঁজে বের করেন তো। মাহমুদুল হাসান শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওই একটা কোশ্চেন করেন, আর কিছুই না পারলে জিজ্ঞাসা করেন অ্যাকাউন্টিং কাকে বলে। এটা কেমন হলো? আচ্ছা, তাহলে আমরা একটু ছোটখাটো একটা ব্রেক নেই। সেটা হচ্ছে ছোটখাটো না, আমাদের ডিউলি ব্রেক নেই। আর আপনারা যে কোশ্চেনটা কাজটা আমাকে দিয়েছেন 253 নম্বর পেজ, এই ব্রেকের ভিতরে আমি এটা করে ফেলবো, ঠিক আছে? হ্যালো, ঠিক আছে জি স্যার। স্যার। ঠিক আছে, উইল মিট এট 9 o'clock, কেমন? নয়টায় দেখা হবে। আমি ওইটা দিয়ে শুরু করবো যেটা আপনারা দিচ্ছেন। বাই দিস টাইম আমি এটা সলভ করে ফেলবো। ওকে স্যার, আসসালামু আলাইকুম। সোহেল মেহেদী কি আছেন? লিয়াকত ভাই, আপনার কোম্পানির নাম কি? লিয়াকত ভাই আছেন? রুবেল ভাই, জি আছে। ওই যে লিয়াকত ভাই আমার দেশি লোক, উনি প্রশ্ন করে কোথায় চলে গেল আর খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, বলতে যে সোহেল মেহেদী আপনাকে বলছি 10টার সময় চা খাওয়ার দাওয়াত, কোন জায়গায়? গাজলা মোড়ে। ও আচ্ছা, তো শেষ হবে না বলে 10টায়। এই আমাদের আর এক ভাই আছে, ওই যে প্রভাস চন্দ্র চৌধুরী, এই ওনাকে কি করে ঢাকা থেকে নিয়ে আসবো চা খাওয়ার জন্য। দাওয়াত করেন, ইনভাইট করেন। হ্যাঁ, এই ফাঁকেই তো আমরা চাটা খাইতে পারি। না, অল্প সময় এতে চা খেয়ে খেয়ে হবে না। এই 10টার সময় আমরা নামবো। কে শেয়ার করবে এটা? আচ্ছা, ঠিক আছে। মনির ভাই, অ্যাকাউন্টিং ফর অ্যাক্রুয়াল এন্ড প্রিপেমেন্ট
শরীফ করে একজনে কোয়েরি ছিল না, ওই ওইটা যে 253 পৃষ্ঠা সেটা? এই 253 পৃষ্ঠা বলতেছিল সেটা, বইটা নাই আমার কাছে, আমি একাউন্ট থেকে বই মানে আনি নেই। এখন যেটা অ্যাক্রুয়াস আর প্রিপেমেন্ট দুইটা আনরিলেটেড ইস্যু, এটা রিভার্স না, দুইটা আনরিলেটেড। হ্যাঁ, এখন এটার ট্রিটমেন্টও আলাদা আলাদা, মানে থিংস অত ই না আর কি। তারপরেও যেহেতু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, অ্যাডজাস্টিং একটু জটিল আছে। ক্লোজিং এন্ট্রি, রিভার্স এন্ট্রি, অ্যাডজাস্টিং এন্ট্রি আর ওপেনিং এন্ট্রি, এই চারটা তো আসলে মানে রিলেটেড, ইন্টার রিলেটেড। আমরা না আগে অনেকজন ছিলাম, প্রায় 200 জন, এখন এরকম কমে গেছে কেন? 340 জন বাকিরা ক্লাস কমে যাচ্ছে, 2 দিন পরে পরীক্ষা। এখন এখানে বসে 2 ঘন্টা সময় নষ্ট করার, এখন কেউ ক্লাস করতে চান? এই আমরা ছাড়া আর কেউ আছে নাকি? বাকিরা তো ঠিকঠাক মতো পড়তেছে, পড়ে পাশ করতে হবে, আর আমরা কয়েকজন আছি যে আমাদের পাশ করলেও যা, ফেল করলেও তা। ঠিক। যেমন আমি একজন পরীক্ষা না দিলেও সমাজ পরীক্ষা দেওয়ার ইচ্ছাই নাই, কেন পারি না। তেমন এই গল্প গুজব করতেই ভালো লাগে। জি জি আপনারা পারেন না দেখে এত এত কোশ্চেন, আর আমরা পারি দেখে আমাদের কোনো কোশ্চেন নাই। আর প্র্যাকটিক্যাল কাজ করি তো এই জন্য কোশ্চেন গুলো বেশি, বুঝছেন? দুলারি আপা, আমরা হয়েছি অড ম্যান আউট। আপনারা যারা ইয়াং লার্নার আছেন, অনেকে যারা একটু দেখা যাচ্ছে যে রিসেন্টলি ইউনিভার্সিটি কমপ্লিট করেছে বা এখন স্টুডেন্ট, তাদের আগ্রহ, তাদের হিসাবটা একটু ভিন্ন। আমরা তো একটু বাইরে আর কি। মনিরুজ্জামান স্যার কোথা থেকে পরীক্ষা দিবেন আপনি? মানে আপনার আমি রাজশাহী সেন্টার থেকে দিব। রাজশাহী সেন্টার থেকে? আচ্ছা, আমরা কি রাজশাহী বসে দিতে পারবো? আমাদের বাড়ি তো বলেছিলাম, যদি রাজশাহী যেতে পারি তাহলে তো ভালোই তো, ওনার সাহায্য নিয়ে আমরা করতে পারতাম। ভাই বাই ওয়ান একটা ল্যাপটপ দিবে, আপনি একদম নিতে পারবেন। আরে ওই যে একটা কথা আছে না, গোলাপ ফুলের সাথে থাকলে এমনিতেই গোলাপের ঘ্রাণ চলে আসে। চায়ের সাথে পরীক্ষা দিতে গেলে এমনিতেও গায়ের চেয়ে কিছু মার্ক চলে আসবে। কোশ্চেন যে মিলবে না, কোশ্চেন যে মিলবে না, ইন্ডিভিজুয়াল কোশ্চেন হবে। এই লিয়াকত ভাই, আপনাকে কয়েকবার আমি ডাক দিয়েছি, আপনি কথা বলেন না। কই ভাই, আমি তাহলে পার্শ্ববর্তী গেছিলাম মনে হয়। বলেন ভাই। আপনি আমাকে ফোন দিয়েছিলেন না কিছুদিন আগে? ইয়েস বরিশালের ভাই। জি, তো আপনি কথা বলছেন না কেন? আপনি কোন কোম্পানি থেকে জানতে চাচ্ছিলেন? ও, আমি ইন্টারেস্ট অ্যাপারেলস লিমিটেডে আছি। ও চাকরি করেন কোন কোম্পানিতে? ইন্টারেস্ট অ্যাপারেলস লিমিটেডে ভাই। হ্যাঁ, জি জি, যে অ্যাকাউন্টিং ইস্যু আমি যেটা বলছি, ওইটা আপনার জন্য সবচেয়ে শর্টকাট। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, আপনার জন্য শর্টকাট, কারণ আমরা ছোটখাটো অডিট করি তো বিভিন্ন জায়গাতে। আচ্ছা হ্যাঁ, যে কারণে বুঝি যে অডিট কমপ্লায়েন্সটা কেমন। লিয়াকত ভাই কি আমার ফোন দিছিলেন যে বরিশাল আপনাদের কাউন্টি? জি 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 জি, তালতলির ভাই। জি, ফোন দিছিলাম আপনাকে আমি। আমার ফোনটার একটু সমস্যা হয়েছে, সিম হারিয়ে গেছে, এই জন্য আপনার নাম্বারই আমার কাছে ছিল না। সমস্যা না, আমার ফোন দেবো, সমস্যা নাই। আমি আপাতত একটু এখান থেকে প্রস্থান করছি, কেউ ডাকলে হয়তো পাবেন না, মনে কিছু করেন না। মনির ভাই কিন্তু আমাদের বরিশালের। এই যে মনিরুজ্জামান স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয়? জি 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 জি, ওই বরিশালের বাকেরগঞ্জের। আল্লাহ, এতদিন পর বললে তো কাজ হইবে না, আগে বলা উচিত। তাইলে তো স্যারে আমরা বরিশাল দিয়ে পরীক্ষা দেওয়া হইতাম। আমি তো উনি বরিশালে রাজশাহী গেল কিভাবে? রাজশাহী ইউনিভার্সিটি টিচার। ও আচ্ছা, রাজশাহী ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং এর টিচার। আমাদের বরিশালের অ্যাসেট। বুড়াকালে 7 হয়েছে, সিএ করবে, এই জন্য এখানে ক্লাস করতেছে। বরিশাল থেকে পরীক্ষা দেবেন কে কে?
ভাইয়া এই প্রবাল ভাই, আমি প্রায় উঠে গেছিলাম, এখন আপনার আপনি শুনে ফেলছেন। প্রশ্নের জবাব Sorry, না দিয়ে- আমি তো ভাবছি আপনি উঠে চলে গেছেন, এই জন্য বলছি। পুরাকালে আপনার সাথে আমার ব্যবধান কত, 1 বছর। ঠিক আছে, এখন জয়েন্ট ডিরেক্টরে বসে আছে, ঠিক আছে, ঠিক আছে। কথাটা আরেকটু পর বলতে ভালোই, 2 মিনিটের জন্য ধরা খেয়ে গেলেন। এরকম ধরা খাওয়ার মধ্যে মজা আছে। আসলে এতে তো আমি না, দুলালির মতো যারা আছে তারা ইন্সপায়ার্ড হোক যে এত পুরাকালেও আমরা সিএ করতে চাচ্ছি, মানে তাহলে তার সামনে অনেক সম্ভাবনা। আপনাদের তো সম্ভাবনা আছে, আমি যদি কিছু করতে না পারি তাইলে আমার আমসালা সব যাবে। আমি অনেক একদম বেশি প্রতি বয়সে করে ফেলেছি, আমি অনার্সে ভর্তি দিয়ে করা শুরু করছি, যে হয়তো বা 10-15 বছর বয়সে কমপ্লিট হয়ে যাইবে। আপনার কথা শোনা যায় না কেন, এত ছোট ছোট করে আসতেছে? বলছি যে আমি একটু ছোট বয়সে শুরু করছি, গতি থাকবে। যদি 10-15 বছরে হয়, যদি না হয় তাইলে আমার আমসালা সব যাবে। না, চেষ্টা থাকলে হবে, হবে না কেন? যাবেন, আপনার অনেক সময় আছে, তো আপনার সামনে সময় আরো অনেক বেশি আমাদের থেকেও। চেষ্টা করবেন, হবে। হবে না, লিখে থাকলে হবে না, এটা আমি বিশ্বাস করি। লিখে থাকলে সবই হয়, লাগি নাই তাই হয় নাই। ইনশাল্লাহ দোয়া করেন আমার জন্য, পারি। তো আমি জিজ্ঞেস করি, বরিশাল থেকে পরীক্ষা দেবেন কে? আপনি কি বরিশাল থেকে পরীক্ষা দিবেন? হ্যাঁ, আমি বরিশাল থেকে দেবো। আমার ছিল কথা বরিশাল থেকে দেওয়ার, আমি পরীক্ষা বরিশালের অনেক ক্যান্ডিডেট দেখা যায়। অনেক আছে, অনেক আছে। আমাদের এই টি সেকশনের ম্যাক্সিমাম বরিশালে। আমি যে আপনার যে আমাদের ইদিয়া হাতেমালি কলেজ থেকে 3 জন টিচার দিবে, শুনেছি, কিন্তু কারোর সাথে ওইভাবে তো কাউকে দেখলাম না যে বরিশাল থেকে কেউ দিবে, বা শুনি নাই। একদম হাতেমালি কলেজেরই 3 জন টিচার দিবে। আর বরিশাল থেকে আমাদের এই ব্যাচের ম্যাক্সিমাম স্টুডেন্ট বরিশালের। নাইমের কাছে জিজ্ঞেস করছিলাম, নাইমের বলছিল যে না, আমাদের বি সেকশন বেশি বরিশালেরই। হ্যাঁ, ওই নাইম ভাই বলছে, কি জানি নাম, অ্যাঞ্জেলিনা আপু বলছে যে হাতেমালি কলেজ থেকে 3 জন টিচার আছে। আমি আসলে ওই যে আমাদের হাতেমালি কলেজ এখন স্যার আছে মনিরুজ্জামান স্যার, যদি কোনোদিন সিএ হই আমি, মানে এটার ম্যাক্সিমাম ক্রেডিট স্যার। আমরা যখন প্রথম দিন ক্লাসে গেছি, স্যার ক্লাসে আসছে, এটাই বলতেছে যে তোমরা অ্যাকাউন্টিং এ পড়তেছো কেন? তখন আমি সিএ সম্পর্কে কিছু জানি না, সিএ বলতে একটা কথা আছে। পরে একটা ছেলে বললো যে স্যার আমি সিএ করতে চাই। এরপর স্যার আবার আমাদের সবাইকে সিএ এর গুণাগুণ সম্পর্কে বললো যে এটা তোমাদের জন্য অনেক ভালো হইবে। এই স্যারের তারিফ শুনে আমি করা শুরু করলাম, বাকি আল্লাহ জানে। এরপর আবার বাকিটা বিএম কলেজের স্যাররা গেলাম, বিএম কলেজের স্যাররা বলে যে পাস সবাই করবে, চাকরি সবাই পাবে না, কোনোভাবে সিএ করতে পারবে। যাক, ভালো। আচ্ছা, পরীক্ষা পড়ালেখা করেন না? আপনার পড়ালেখা শেষ? আমার মাস্টার শেষ। আপনি কি বিএম কলেজ না বরিশাল ইউনিভার্সিটি? না, বিএম কলেজ থেকেই শেষ হয়েছে। অ্যাকাউন্টিং ছিলেন না অন্য কোনো? ম্যানেজমেন্ট।
মার্কেটেশন মার্কেটেশন খেলা ইঞ্জেকশন দিয়েছেন মাহমুদ ইঞ্জেকশন দিয়েছেন মার্কেটেশন না রাতে ঠান্ডা লেবুরা ইনসুলিন নিছেন নিচে তো বাকি খাবে না
গরম আছে না নাকি গরম দুধ দুধ জাল দেওয়া হয়েছে এটা রেডি গরম আছে
Bismillahirrahmanirrahim.